জানতে পারেন আমাদেরকে। তো চলে যাচ্ছে আমাদের প্রথম অতিথির কাছে, আমরা চলে যাব মিস্টার আফনানের কাছে এবং তার কাছে গিয়ে আমরা আজকের প্রথম ঘটনা শুনবো। আফনান ভাই, আমরা কোন ঘটনা দিয়ে শুরু করছি আজকে? আজকে আমাদের রাজবাড়ির কোলাহাট নামক একটা গ্রাম রয়েছে। ওই গ্রামে আজ থেকে প্রায় 100 বছর আগে ঘটে যাওয়া একটা খুব এমন একটি ঘটনা যেটা আজও ওই এলাকার লোকজনের মুখে মুখে শোনা যায়। আজকে ওই ঘটনা দিয়েই আমি শুরু করতে চাই। ধন্যবাদ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স। আজকে যে ঘটনাটি আমি প্রথমে বলেছি রাজবাড়ি জেলার কোলাহাট গ্রামের ঘটনা, যেটা অনেকের মুখেই এটা শোনা যায়। আজকে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাবো। ঘটনাটি আজ থেকে প্রায় অনেকদিন, বললাম তো 100 বছর বেশি সময়ের আগে। তো এই ঘটনাটি নয়ন নামে একজন আমাকে বলেছিল, যেটা প্রতিদিন শেয়ার করার জন্য। তো ওই সময়ে ওই এলাকায় একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। তো ওনার বিভিন্ন ধরনের বিজনেস ছিল। তো উনি চিন্তা করলেন যে এখন ওই যে আমরা সেই ব্রিটিশ পিরিয়ডে যে দালানগুলো দেখি, যে ছোট ছোট পোড়া ইট, তো উনি ওই ইটের একটা ভাটা দেওয়ার পরিকল্পনা করলেন, যেন একটা ইটের ভাটা দিব। তো উনি একটা অনেক প্রশস্ত একটি জায়গা বেছে নিলেন। ওই জায়গাতে উনি ইটের ভাটা তৈরি করার কাজ শুরু করে দিলেন। উনি যখন কাজ শুরু করে দিলেন, ইটের ভাটার কাজও শেষ হয়ে গেল এবং শ্রমিক নিযুক্ত করলেন, সবকিছু ঠিকঠাক, ইটের ভাটা আগুন দেওয়া হবে। কিন্তু সমস্যা বাঁধলো, ইটের ভাটাতে যখনই আগুন দেওয়া হয় আগুন আর ধরে না। অনেক চেষ্টা করা হচ্ছে কিন্তু কিছুতেই ইটের ভাটা আগুন ধরছে না। খুব একটা বিব্রতকর পরিস্থিতি। এরকম সপ্তাহ যায়, মাস চলে যাচ্ছে, বসিয়ে বসিয়ে তার অনেক কর্মচারী বেতন দিতে হচ্ছে, ইটের ভাটায় আগুন জ্বলছে না। এটা খুবই একটা সমস্যায় পড়ে গেলেন। তখন এই সমস্যা থেকে উত্তরণের জন্য উনি একজন তান্ত্রিক গোছের এক লোকের পরামর্শ হলেন। তখন উনি বললেন যে তোমার ইটের ভাটা তো এভাবে হবে না, তুমি একটা কাজ করো, একটা ছাগল বা একটা গরু বা ভেড়া, এটাকে জবাই করে ওর মধ্যে ফেলো, তারপর আগুন ধরাও, তাহলে আগুন ধরবে। কারণ উনি সেটাই করলেন। উনি একটি ছাগল বা ভেড়া বা এই টাইপের কিছু একটা উনি জবাই করে ইটের ভাটার মধ্যে ফেলেন এবং তখন আগুন ধরানোর চেষ্টা করলেন। তো রাসূল ভাই, আগুন ধরলো। মিনিট 5 থেকে 10-এর মধ্যেই নাকি আগুনটা আবার হঠাৎ করেই নিভে যায়। আচ্ছা। তো নিভে যাওয়ার পর আবার কিছুতেই চেষ্টা করে আগুন ধরাতে পারলেন না। তো আবার যখন ওই তান্ত্রিকের কাছে গেল, তখন বলল যে আসলে এই ছাগল বা গরু এগুলাতে কাজ হবে না, একটা কাজ করো, সেটা হচ্ছে মৃত মানুষকে ওখানে নিয়ে আসো। আচ্ছা। যেভাবে পারো নিয়ে আসো কোন একটা মৃত মানুষকে। ওনারা চিন্তা করলেন যে এই মৃত মানুষ কিভাবে আনা যায়। তখন পরিকল্পনা করলেন যে সদ্য কবর হয়ে যাওয়া একটি লাশ ওনারা কবর থেকে নিয়ে আসবেন এবং এমন ভাবে নিয়ে আসবেন এবং কবরটা ঢেকে দিয়ে আসবেন যাতে করে কেউ কিছু বুঝতে না পারে। তো সত্যি রাতের অন্ধকারে ওনার কিছু বিশ্বস্ত লোক গিয়ে সদ্য কবর হওয়া একটি কবর থেকে একটি লাশ নিয়ে আসলেন এবং লাশটি নিয়ে এসে ইটের ভাটার মধ্যে দিয়ে ওই রাতেই আগুন ধরালেন আর কি। আচ্ছা। তো আগুন একদিনের মতো জ্বলল ওখানে। একদিন পরে আবার বিস্ময়কর হঠাৎ করে নিভে গেল। ঠিক যেমন বাতাসে মোমবাতি নিভে যায়, ঠিক এমন ভাবে হঠাৎ করে নিভে গেল আগুনটা। অনেক চেষ্টা করেও জ্বালানো যাচ্ছিল না। তো তখন আবার ওই তান্ত্রিকের যখন শরণাপন্ন হলেন ইটের ভাটার মালিক, তখন বললেন যে মৃত মানুষেও কাজ হবে না, এখানে জীবন্ত মানুষের প্রয়োজন। এখন জীবন্ত মানুষকে কিভাবে এখানে এনে ফেলবে, এটা তো একটা খুব কারণ প্রত্যেক মানুষের আত্মীয় স্বজন আছে, অনেক ব্যাপার স্যাপার সেখানে চলে আসবে, তো এগুলো জানাজানি হলেও সমস্যা। তখন উনি চিন্তা করলেন যে এই গ্রামে একটা পাগল আছে, নাম হচ্ছে মনা পাগল। তো এই পাগলটাকে এখানে কাজে লাগানো যাবে। তান্ত্রিক বলে দিয়েছিল যে মানুষটার বয়স হতে হবে 30 থেকে 40-এর মধ্যে। আচ্ছা, বয়সটাও বলে দিয়েছিল। এই কারণে সমস্যা, যে যেন তেন ব্যক্তিকে তো এখানে নিয়ে আসা যাচ্ছে না। তো চিন্তা করলেন এই মনা পাগলকে ছলে বলে কৌশলে যদি এখানে নিয়ে আসা যায়, তো ওর তো কোনো আত্মীয় স্বজন নাই, সুতরাং পাগলরা একদিন এখানে থাকে আর একদিন ওখানে থাকে। ওকে যদি কেউ দীর্ঘদিন নাও দেখে, কেউ জিজ্ঞাসাও করবে না পাগল কোথায় গেল, আমাদের কাজ তো হাসিল হয়ে যাচ্ছে। তখন ওনার কয়েকজন বিশ্বস্ত 4-5 জন লোক মনা পাগলকে বলল যে ও ইটের ভাটার ওখানে চলো, তোমাকে অনেক ভালো ভালো খাবার দিব।
তো পাগল তো রাজি হয়ে পাগল তো গেল। রাজি হয়ে গেল। সে তো স্বাভাবিক। অবহেলিত, মানুষের বাসায় বাসায় যায় খাবার চায়, অনেকে দেয় না, দুর্ব্যবহার করে। চিন্তা করলো যে ভালোই তো, ওখানে গিয়ে যদি খাবার দেয়। আচ্ছা, তো রাতের বেলায় কাজটা ঘটেছে, টোটাল কাজটা রাতের বেলা করেছে, যাতে করে দিনের বেলা লোকজন না দেখে যে ওকে কারা নিয়ে যাচ্ছে, আচ্ছা। মানে সাক্ষী রাখবে না আর কি, এমন একটা অবস্থা। তো ওকে ইটের ভাটায় নিয়ে যাওয়া হলো, এবং সব আগের থেকেই সেট করা ছিল। ইটের ভাটার নির্দিষ্ট কিছু জায়গা থাকে, আমরা দেখেছি যে খড়ি বা কাঠখড় যেখানে মানে ভিতরে ফেলে আর কি, ওই জায়গায় নিয়ে গিয়ে ওকে ধাক্কা দিয়ে ভিতরে ফেলে দেওয়া হয়, এবং পূর্ব পরিকল্পনা ভাবে সাথে সাথে আগুন ধরিয়ে দেওয়া হয়। হুম, তো আগুন দাও দাও করে জ্বলে ওঠে। ওই সময়ই জ্বলে ওঠার পরে ইটটা টোটাল পুড়তে যতদিন সময় লাগে, হুম, হুম। সুন্দরভাবে ইটের ভাটা আগুন জ্বলেছে, কোনো সমস্যা হয় নাই। ইটের ভাটা থেকে ইট বের করেছে, ইট বিক্রিও হয়ে গেল। সমস্যা বাঁধলো কিছুদিন, মানে এই ইট যখন বিক্রি হয়ে গেল তারপর থেকে। তো এক লোক রাতের বেলা ফিরছিল বাসায়, তখন একা একা ফিরছিল, রাস্তার ধারে দেখে যে একজন লোক বসে আছে। হুম, তখন বললে, এই তুই কে রে? দেখে তো মোনা পাগলের মতো মনে হয়, তুই কি মোনা পাগল নাকি? বলে, হ্যাঁ আমি মোনা পাগল। বলে, তুই এতদিন পরে কোত্থেকে আসলি? বলে, আসছি তো আমার খুব পানি পিপাসা চেপেছে, আমাকে একটু পানি দিতে পারবি? বলে, আমার কাছে তো এখন পানি নাই। কয়, তাহলে এদিকে আয়, দেখ আমার কি অবস্থা হয়েছে, খুব পানি পিপাসা চেপেছে। উনি কাছে গিয়ে ওই লোকটা দেখে যে মোনা পাগলের সমস্ত শরীর ঝলসানো, এবং শরীর দিয়ে ধোঁয়া উঠছে, মনে হয় যে সদ্য আগুনে পুড়ালে যা হয় আর কি, এরকম ধোঁয়া উঠছে। ওই দৃশ্য দেখে উনি ভয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যান। তারপরে সকালবেলা যখন ওনার জ্ঞান ফেরে, তখন উনি লোকদেরকে বলেন যে রাতের বেলা মোনা পাগলকে দেখলাম, ওর শরীরের এই অবস্থা। তখন যাই হোক, ঘটনাটা এইখানেই আপাতত শেষ। কিন্তু 3-4 দিন পর থেকে ওই যে ব্যক্তি মোনা পাগলকে দেখেছিল, তার শরীরে অদ্ভুত রকমের ফোসকা পড়া শুরু করে, ঠিক যে মানুষের কোন শরীরের কোন অংশ পুড়ে গেলে যেরকম হয় আর কি, ওরকম ফোসকা পড়া শুরু করে। তো এরকম ফোসকা পড়তে পড়তে শেষ পর্যন্ত তার পুরো শরীর এমন অবস্থা হলো, মনে তার পুরো শরীরটা আগুনে ঝলসানো, এবং উনি মারা যায়। তো রাতের বেলা ঠিক একই রকম ভাবে এই মোনা পাগলকে বিভিন্ন ভাবে দেখা যায়, এবং যেই দেখে পরেই তার শরীরের একই রকমের সমস্যার সৃষ্টি হয়, এবং সেও একই রকম ভাবে মারা যেতে থাকে। স্কিন ডিজিজ হয়ে যায়। হ্যাঁ, স্কিন ডিজিজ হয়ে যায়। এখন চারদিকে এই মোনা পাগল আতঙ্ক পুরো গ্রামে মানে এমন ভাবে ছড়িয়ে পড়লো যে সবাই ভয়ে ভীত, যে এই পাগলটাকে দিনে দেখা যায় না, হুম, হুম, আগে দিনে দেখা যেত, রাতেও দেখা যেত, এখন দিনে দেখা যায় না, এর রাতের বেলা কোথা থেকে আসে? right. সুতরাং রাতে আমরা একে খুঁজবো। গ্রামবাসী সবাই এক জায়গায় বসে মিটিং করলো যে পালাক্রমে মশাল নিয়ে আমরা খুঁজবো, একে ধরতে হবে। এটা তো গ্রামবাসী সিদ্ধান্ত হ্যাঁ, নিয়েছিল। গ্রামবাসী সিদ্ধান্ত নিল। আচ্ছা, কিন্তু রাতের বেলা, রাতের পর রাত খোঁজা হচ্ছে, মোনা পাগলকে কেউ দেখে না। আচ্ছা, অদ্ভুত ব্যাপার, তো মোনা পাগল এত চালাক হয়ে গেল যে সে ধরা দিচ্ছে না। তো যাই হোক, কিছুদিন পরে এই পাহারার ইটা কমে আসে। তো ইটের ভাটার যেই 4-5 জন মানে নিয়ে গিয়েছিল আর কি মোনা পাগলকে, এরাও পর্যায়ক্রমে মোনা পাগলকে দেখা শুরু করে, সবাই এবং একই রকম ভাবে সেম একই ধরনের স্কিন ডিজিজে তারা মারা যায়। আচ্ছা, এমনকি ওই ইটের ভাটার মালিকের ছেলেও একই রকম ভাবে মারা যায়, যে মোনা পাগলকে দেখেছে। কিন্তু মোনা পাগলকে কেউ মানে দিনের বেলা কেউ দেখে না, এবং চেষ্টা করে রাতের বেলা দেখা যায় না, ও যাকে দেখা দেয় সেই শুধু দেখে। মজার বিষয় আসল ভাই, যে ওই যারা মারা গেল এরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে ওই ইটের ভাটার সাথে জড়িত, কাজের সাথে জড়িত। যারা তার মানে এই অন্যায় কাজটা করেছিল তারাই একে একে মারা যাচ্ছে। মারা যাচ্ছে ইটের ভাটার ইসের সাথে জড়িত আর কি। কোন গ্রামের নিরীহ লোক মোনা পাগলকে দেখেনি কখনো। ঘটনা এখানেই শেষ না, ঘটনা এখানেই শেষ না। ইটের ভাটার মালিক উনি একজন খুব ভালো আল্লাহওয়ালা বুজুর্গের সাথে পরামর্শ করলেন যে এই যে সমস্যাটা, এটা কি করা যায়। তো উনি পরামর্শ দিলেন যে তোমাদেরকে যেই ব্যক্তি পরামর্শ দিয়েছিল এই মানুষকে হত্যা করার, যে তার মাধ্যম দিয়ে এই সমস্যাটার সমাধান হতে পারে, এবং উনি অচিরেই মারা যাবে। উনি যখন মারা যাবে তখন তোমরা একবার একটা লাশ নিয়ে এসেছিলে কবর থেকে, মৃত ব্যক্তির লাশ, ওটা আবার কবর মানে ইটের ভাটায় পুড়িয়েছিলে। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার কবরে ওই লোকটার লাশটা রেখে এসো, যেই তান্ত্রিক এই পরামর্শ দিয়েছিল, তাহলে এই সমস্যা সলভ হবে। এবং সত্যি ওই যে তান্ত্রিক মানে সেও এক সময় মোনা পাগলকে দেখে,
এবং দেখার পরে সেও বলেছিল যে আমি মোনা পাগলকে দেখেছি। এবং উনি মানে দেখার পরে উনি যেই রাত্রে দেখেছিল তার পরের দিনই, মানে অন্যদের তো মানে ওই ডিজিজটা হতে 3-4 দিন সময় লেগেছে, পরের দিন সকালবেলায় ওনার শরীরের অবস্থা এতটা বিভৎস হয়ে গিয়েছিল যে কেউ ওনার কাছে আসার সাহস পাচ্ছিল না, মানে শরীর পুরে মানে এমন দেখা যাচ্ছিল আর কি। তো তান্ত্রিক যখন মারা গেল তার এটাও মানে দেখে আসা হয়। কিন্তু রাসেল ভাই, এই যে মোনা পাগলকে যে পুড়িয়ে মেরেছে এটা কিন্তু গ্রামবাসী জানতো না। গ্রামবাসী জানতো না, কারণ তো খুব গোপনে করা হয়েছে। তারপরে যখন এত কিছু ঘটনা ঘটে গেল, তখন ওই ইটের ভাটার মালিক উনি স্বীকার করলেন যে আসলে মোনা পাগলকে কখনোই দেখা যাওয়ার এইভাবে কারণ হচ্ছে আমরা খুব কৌশলে ইটের ভাটাকে চালু রাখার জন্য মোনা পাগলকে ওখানে ফেলে মেরে ফেলেছিলাম। তো এইভাবে এই কারণে লোকজন মারা যাচ্ছে। তখন যখন ওই তান্ত্রিক মারা গেল, দীর্ঘদিন কোনো সমস্যার সৃষ্টি হয় নাই। আর ওই যখন জানাজানি হচ্ছিল যে ইটের ভাটায় বিভিন্ন লোক এভাবে মারা যাচ্ছে, মোনা পাগলকে দেখছে, ইটের ভাটাও সবাই কাজ ছেড়ে দিয়ে চলে যায়। ইটের ভাটাটা একদম জনশূন্য, মানে এক বন্ধ হয়ে গেছে আর কি। তো একদিন ইটের ভাটার মালিক উনি কি মনে করে নিজের ইটের ভাটার সকালবেলা হাঁটাহাঁটি করছিল আর কি। তো ইটের ভাটার ভিতরে হঠাৎ করে উনি পড়ে যান। ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না যে কোথায় গেলেন। খুঁজতে খুঁজতে ইটের ভাটার কাছে এসে তখন দেখলেন ভিতরে ওই মালিক পড়ে আছে। তো ওনার শরীরের মানে ওনার যে জামা কাপড় আছে, জামা কাপড়ের কোথাও কোনো পোড়া চিহ্ন নাই, কিন্তু ওনার বডিটা একদম মনে পুরো কয়লা হয়ে গেছে। কিন্তু আগুন তো জ্বলছিল না, ইটের ভাটা অনেকদিন ধরে বন্ধ। তো এই যে ঘটনাটি রাসেল ভাই, এটি মানে ওই এলাকায় খুব, আপনাদের যে এলাকা সেই এলাকায়, হ্যাঁ ওটা খুব প্রচলিত, সবাই জানেন নিশ্চয়ই, অনেকেই জানেন যারা হয়তো বা ওই এলাকার লোক আজকে যারা শুনছেন ভূত এফএম, তারা এই বিষয়টার সাথে অনেক পরিচিত থাকতে পারেন। রাসেল ভাই, ইটের ভাটা যেটা, ওইটা ছিল আসলে একটা শ্মশান, এক সময় শ্মশান ছিল। ওই শ্মশানটা দীর্ঘদিন পরিত্যক্ত শ্মশান ছিল, পড়েছিল। তো ইটের ভাটার মালিক খুব অল্প, ওইটার মালিকানাও ছিল না, তো উনি ওইখানেই মানে ইটের ভাটাটা দেন, এবং ওই কারণে হয়তো আগুন জ্বলছিল না। এইটা আমার মনে হয় যে আগুন না জ্বলার পিছনে এটা একটা কারণ থাকতে পারে। আচ্ছা, তো এই ছিল রাসেল ভাই ঘটনা আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ ভালো জানেন আসলে কি ঘটনা ছিল, বাট আমরা শুনলাম সেটা, এন্ড আমার মনে হয় যে আপনাদের কাছে ভালোই লেগেছে। আর সেই সাথে আরো একবার জানিয়ে দিই যে শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম, এবং আমি দেখতে পাচ্ছি আমাদেরকে অনেকেই এসএমএস করছেন এখানে। যাই হোক, আমরা এখন যেটা করতে পারি সেটা ঘটনা চলে যেতে পারি বাবু ভাইয়ের কাছে। বাবু ভাই, আজকে আমরা একটা মানে কি ধরনের ঘটনা শুনবো বলেন? আর এটা একটা বাসা প্লাস একজন মানুষের, আমি কেন যেন বলতে চাচ্ছিলাম এটা বাসার ঘটনা শুনতে চাই। একটা বাসা এন্ড তার মানে একজন মানুষকে ঘিরে আর কি বলছি। আমি যদিও আজকে একটু অসুস্থ ছিলাম রাসেল ভাই, আমার ব্লাড প্রেশার খুব হাই ছিল, তারপর আমি ভূত এফএম এর লোভ সামলাতে পারি। যেটাই তো যাই হোক, এই ঘটনার সাথে আমার নিজের কিছু সম্পৃক্ততা আছে, এবং বাট আমি মানে যে কারণে আর কি ইদানিং অনেকেই হয়তো আমাকে ফেসবুকে নক করেন, বলেন যে তাদের বাসা বা সামথিং সম্বন্ধে আমি যেতে পারি না। আমি সরি, কারণ এই ঘটনার পর থেকে আমি কিছুটা এমনিও আর কি এগুলো এড়িয়ে চলছি, কারণ আমি সমস্যা ফেস করছি এটাতে। ঠিক আছে, তো ধানমন্ডির একটা বাসার এক্সাক্ট লোকেশন বললাম না, প্লাস মানুষটারও এক্সাক্ট নাম বলবো না, ঠিক আছে জি। তো ও আমাকে এরকম বারবার নক করতো যে ভাইয়া আমরা এখানে অ্যাপার্টমেন্ট কিনেছি, এরপর থেকে এখানে কিছু সমস্যা হয়, তো আপনি চাইলে একদিন চেক করতে পারেন। তো তার এই মেল পেয়ে আমি অনেকদিন সময় পাইনি, লাস্ট একদিন ওর সাথে দেখা করলাম, দেখা করে ওর বাসার সম্বন্ধে জিজ্ঞেস করলাম যে আসলে ঘটনাটা কি। তো ফার্স্ট যে ঘটনাটা ও বলল যে ওরা যে বাসাটা উঠেছে, এই বাসাটা আগে একটা দোতলা বাসা ছিল, বেশ পুরনো, প্রায় আপনার 10 কাঠার উপরে বাসা, এবং আশেপাশে বেশ জায়গা ছিল, একটু লনের মতো ছিল, এবং বাসাটা কিনেছিল যার কাছ থেকে সেই লোকটা, তারা পুরো সপরিবারে বিদেশ চলে গেছে। এবং ওই বাসাটাতে এক সময় মানে একটা মানে পাগল টাইপের মেয়ে থাকতো আর কি, তার একটু মাথায় সমস্যা ছিল আর কি, ওই যে বাড়িওয়ালা ছিল তার একটা সমস্যা ছিল আর কি তার মেয়ের। তো যাই হোক, সেটা সে পরে জানে। তো ওই বাসাটা ওঠার পর যেটা হয়, তো ওরা নাকি ওখানে উঠছে আস্তে ধীরে, মানে তখন একটা অ্যাপার্টমেন্ট হয়ে গেছে অলরেডি, এবং একটা ফ্লোরে ওরা থাকে, এখনো সেটা একটা অ্যাপার্টমেন্টই।
তো একদিন রাতের বেলা ও ঘুমায় আছে, তো ও হঠাৎ করে ফিল করতেছে যে রুমের মধ্যে আনইউজুয়াল একটা টেম্পারেচার চেঞ্জ হচ্ছে আর কি, মানে বেশ গরম, সেখানে তার কাঁথা লাগার কথা না, তার রুমে এসি চলছে না। তো সে আস্তে ধীরে আপনার কাঁথাটা টেনে তার কাঁথার একটা ফিল হচ্ছে আর কি। এক পর্যায়ে সে চাদর গায়ের মধ্যে পেঁচায় নিয়ে শুয়ে আছে, কিন্তু তারপর সে চিন্তা করতেছে যে বাইরে তো বেশ গরম, এরকম লাগার কথা না, কেন এরকম ঠান্ডা লাগছে, তো সেটা বুঝতে পারছিল না। তা এক পর্যায়ে সে খেয়াল করলো যে তার যে অ্যাটাচড বাথরুম ছিল, বাথরুমের দরজাটা খোলা। আচ্ছা। এবং মানে সে জায়গাটা বেশ মানে হলো টাইপের লাগছে। তো ও মনের অজান্তে একটু মানে অস্বস্তি ফিল করা শুরু করে। এমনিও রাতের বেলা দেখা যাচ্ছে যে আমরা বাথরুম জিনিসটাকে অনেকেই মানে একটু এড়ায় চলি আর কি, জায়গাটাকে মানুষ একটু অন্যরকমই দেখে। তো সে যেহেতু একা থাকতো, তো সেই জিনিসটা নিয়ে একটু মানে টেন্স মানে ফিল করে যে জায়গাটা এরকম কেন, বাথরুমটা তো আমি মনে করছিলাম যে আমি দরজা টেনে দিচ্ছিলাম, রাইট, এরকম কিছু। তো যাই হোক, তো সে এক পর্যায়ে আর সহ্য করতে না পেরে ঘুম থেকে উঠে সে ঘরের মধ্যে হালকা আলো আসছিল জানলা দিয়ে, তো সে আর কোনো লাইট জ্বালানোর বদল করে না। তো সে সরাসরি বাথরুমের গেটে যায়, যে সুইচ টিপে দেখে বাথরুমে আলো জ্বলছে না। তখন সে কি করে, হাতড়ে তার পাশ থেকে তার মোবাইল ফোনটা ছিল, সে মোবাইল ফোনটা নেয়, মোবাইল ফোনটা থেকে লাইটটা মানে জাস্ট ফ্ল্যাশ লাইট অন করতে পারে না, জাস্ট লাইটের আলোটা ফেলে। তো ফেলে যেটা সে দেখে রাসেল ভাই, সেটা সে মানে খুব স্টার্ন হয়ে যায়, কারণ সেই বাথরুমে সেই লাইক কমোডের পাশে একটা মেয়ে দাঁড়ানো ছিল, মেয়েটা দাঁড়ায় আছে চুল টুল মানে এক পাশে ফেলানো, এবং সে দেখতে পায় যে ওই মেয়েটা তার মুখটা ঠিক কমোডের মধ্যে ঢুকায় ফেলে, ঠিক আছে, কমোডের মধ্যে ঢুকায় ফেলে, এবং মানে লাইক উইদিন মিলি সেকেন্ড সে আর কিছু দেখতে পায় না। তো এটা দেখে ও প্রচন্ড শকড হয়ে যায়, চিৎকার করে ওঠে বাসার মধ্যে। আচ্ছা। তো চিৎকার করে উঠেও ওর এই চিৎকার শুনে কেউ কিন্তু বাসায় আসেনি, ফর সাম রিজন রাত হয়ে গেছিল, বা মোস্ট প্রবাবলি বাসার অন্য রুমগুলো এতটা দূরে ছিল, কেউ হয়তো খেয়াল করেনি। তো সে একসময় ধাতস্থ হয়ে ফিরে আসে, এসে বাথরুমের দরজাটা লাগায় ঘুমায় পড়ে। তো এরপর থেকে ওইখানে সে সমস্যা ফিল করতে থাকে। ফিলগুলো হচ্ছে এরকম রাসেল ভাই, যে ওর রুমে নক হতো, মানে ও গেট লাগায় রাখলে ওর রুমের মধ্যে মনে ঠক 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 করে কেউ নক করতেছে। আচ্ছা। এবং সেই নকগুলো শুনলে ও আবার জিজ্ঞেস করতো কে, সে জিজ্ঞেস করতো তার মার নাম ধরে, আম্মু, মানে কোনো রেসপন্স আসতো না। তো সে এরকম করে দুই একদিন দাঁড়ায় যে খেয়াল করছে যে দরজার পাশে কি আর শব্দ পায় কিনা, দেখার কোনো শব্দ পায় না। তো এক পর্যায়ে ওর বাপ মার কাছে শেয়ার করে, ওর মার কাছে শেয়ার করে ফার্স্টে। তো ওর মা ওকে বলে দোয়া টোয়া পড়ে ঘুমাবি, কিন্তু এখন আসলে আছে একটা জেনারেশনে দেখবেন যে এই জিনিসগুলোর প্র্যাকটিস অনেকটাই কমে গেছে আসলে, রাইট, ঠিক আছে। রাত্রেবেলা গান টান শুনতো, সে ওইটা খেয়াল করতো না। তো যাই হোক, কিন্তু সে ভয় পাওয়া শুরু করে কন্টিনিউয়াসলি। আচ্ছা। তো এনিওয়ে সামহাউ সে অনেকের কাছে এরকম কথাবার্তা শোনে, এবং সে আমাকে বেশ নক করে মাঝে মাঝে। তো একদিন সে আমাকে যখন নিজে দেখা করলে ঘটনাগুলো বলল, তো আমি খুব একটা কিউরিয়াসিটি ফিল করি নাই, কারণ আমার কাছে জিনিসগুলো খুব সিলি মনে হতো রাসেল ভাই। তো ওর একটা রিকোয়েস্টে আমি একদিন ওর বাসায় যাই, বাসায় যে মানে আমি দেখার চেষ্টা করি আসলে ব্যাপারটা কি। আচ্ছা, ঠিক আছে। এবং আমি সভাপতি আর কাউকে ওখানে যেতে বলিনি, কারণ আমি এটা জিনিস আলটিমেটলি ফাইন্ড আউট করছি যে একসাথে 3-4 জন মিলে যে কখনো কোনো কিছু করা যায় না, দেখা পাওয়া যায় না। রাইট রাইট। তো আমি ওকে বললাম যে তুমি আমাকে একটা কাজ করবা, তুমি তোমার বাসায় তোমার রুমটাকে আমাকে থাকতে দিবা আজকে, আর তুমি নিলেন। হ্যাঁ, আমি বললাম যে আমি এখানে থাকবো, তুমি অন্য কোথাও থাকো, এন্ড জাস্ট আমাকে তুমি কফি বানায় দিয়ে যাও, আমি থাকবো আর কি। আচ্ছা। এনিওয়েজ, তো আমি ওর রুমের মধ্যে থাকলাম, এরকম রাত হলো। একসময় আমি মোবাইলে গান শুনতেছিলাম, ফেসবুকের রিপ্লাই দিচ্ছিলাম, এটসেট্রা এটসেট্রা। তো এরকম সময় আমি এরকম কিছুই পাইনি, বাট যেটা হলো যে আমি যখন রাতের বেলা বাথরুমে গেলাম, বাথরুমে যাওয়ার পর ঠিক বাথরুমের ওই পাশে গেটে নক করলো কি জানি। আচ্ছা, ঠিক আছে। আমি কিন্তু মানে প্রিপেয়ার ছিলাম যে কোনো একটা নক টক কিছু একটা হবে এখানে, এবং আমি রাইট অ্যাওয়ে জাস্ট উঠে টপ করে দরজাটা খুলে ফেলছি উইদিন এ মিলি সেকেন্ড। আচ্ছা। কিন্তু রাসেল ভাই সবচেয়ে মানে ব্যাপারটা যে গুজবাম দেওয়ার মতো যে ব্যাপারটা, ওই পাশে কেউ নাই। আচ্ছা, ঠিক আছে, সে কেউ নাই, নোবডি ওয়াজ দেয়ার। এবং আমি হেঁটে গেলাম, হেঁটে যেয়ে দেখলাম ওই রুমের যে দরজা সেটাও লক করা। মানে ইটস নাথিং লাইক দ্যাট যে ও আমাকে ইন্টেনশনালি ভয় দেখানোর জন্য, সেরকম কিছু না। গেটটা লক করা, এবং লকটা কিন্তু বোল্ট লক না, শুধু এটা একটা ছিটকানি ছিল, আমি ছিটকানিটা আটকাই দিয়েছিলাম। আচ্ছা। আমার মাথায় সবসময় এখন এরকম কাজ করে যে আমাকে অনেকে ভয় দেখাতে যাবে বা আমাকে কনফিউজ করার জন্য, সেখানে আমি ছিটকানি আটকাই দিছি। এবং ওই রুমের মধ্যে কোনো ট্র্যাপ ডোরও নাই রাসেল ভাই, যে কেউ একজন ঢুকে এই কাজটা করবে। তো আমার কিন্তু সাথে সাথে একটা গুজবাম্প হচ্ছে,
গুজবাম্প হওয়ার পরে আমি কি করলাম, আস্তে করে বাথরুম থেকে বেরোলাম, বের হয়ে যায় আমি আস্তে করে ওর বিছানায় বসলাম, বসে কফি ছিল, ঠান্ডা হয়ে গেছে, কফিটা খেলাম, খেয়ে অনেকক্ষণ চিন্তা করলাম যে কাহিনীটা কি। একবার চিন্তা করলাম যে একটা স্ট্যাটাস দিব, তখন চিন্তা করলাম যে এটা একটা বাণিজ্যিক ব্যাপার হয়ে যায়, তো সেটা না করে আমি চুপচাপ বসে থাকলাম। বসে থেকে এক সময় তো মানে ঝিমানি চলে আসে রাতের বেলা, এবং আমার ছিল ওর সাথে আমি যোগাযোগ করব না। আমি কি করলাম, শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে ওই রুমে লাইট বন্ধ করে দিছি, অ্যান্ড লাইক শোয়ার 15 মিনিটসের মাথায় ওই রুমের যে মেন দরজাটা, ওইটাতে আবার ধমধম করে নক হচ্ছে। ইটস লাইক সামবডি লাইক হ্যামারিং, কিল মারার মতো ধপ 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 করে কিল মারতেছে। এবং আমি লাফ দিয়ে উঠলাম, উঠে আস্তে আস্তে গেছি গেট পর্যন্ত, শব্দ না, যে আমার পায়ে সক্স পরা ছিল, শব্দ হবে না, এবং তখনও কিল হচ্ছে। আমি ওই রুমের দরজাটাও খুলছি, অ্যানাদার গুজবাম্প, রাসেল ভাই ওখানে কেউ নাই। পুরো ওখান থেকে খোলার পর ওদের এই ডাইনিং স্পেসটা দেখা যাচ্ছে, নো বাড়ি, কোনো মানুষের চিহ্ন নাই। ইটস ভেরি শকিং একটা জিনিস, ঠিক আছে। এবং আমি তখন দোয়া পড়লাম, দোয়া পড়ে গেটটা আটকাই দিলাম, এবং আমি রাতের বেলা ওর বিছানার মধ্যে আটশোয়া হয়ে থাকলাম। আমি হালকা করে আমার মোবাইলে লাইট জ্বালায় বই পড়তেছি, এবং আমি রাতের বেলা ওর যে বাথরুমের দরজা, এটাতে টক 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 করে টোকা শুনছি, ঠিক আছে। এবং শেষ রাতের দিকে নোবডি ওয়াজ দেয়ার, এবং শেষ রাতের দিকে আমার একটু ঘুমের মতো আসছিল, তন্ডার মতো, এবং রাইট এট দ্যাট পয়েন্ট আমার, আপনি কি আসলে ঘুমাতে চাচ্ছিলেন? না, আমি ঘুমাতে চাচ্ছিলাম না, কিন্তু আমার তন্ডা চলে আসছে শেষ রাতের দিকে। এবং জিনিস যেটা হয়েছে, শেষ রাতে যখন তন্ডা চলে আসছে, তখন আমি লাইক অলমোস্ট আই ফেল ইন স্লিপ, এবং আমার মনে হলো যে কোনো একটা মানুষ, ইটস লাইক ক্রিপলড, মানে হাত পা আঁকা বাঁকা এরকম কোন একটা ক্রিপলড মানুষ এসে হঠাৎ করে আমার গায়ের উপর ঝাঁপায় পড়লো, হ্যাঁ, কাইন্ড অফ লাইক দ্যাট। এবং আমি কিন্তু মানে একটু সবার সুবিধাজনক ক্রিপলড ব্যাপারটা হচ্ছে কোন জায়গায় দেখেছেন, যেমন পা দুটো এরকম বাঁকানো, মানে দুই দিকে, যেমন মানুষের অনেকের দেখা গেছে ছোটকালে হলে হয়, দেখবেন আপনার ওই যে অসুখ হলে, পোলিও হলে পা বাঁকায় যায়, জাস্ট লাইক সেরকম বাঁকানো, হাতগুলো সেরকম বাঁকানো, এবং মুখের মধ্যে ধরেন, আমি আরো সহজ করে বলে দিই সবার বোঝার জন্য, যে একটু উল্টানো টাইপের, রাইট, জাস্ট লাইক দ্যাট, এরকম কিছু একটা ঝাঁপায় পড়লো আমার উপরে, হ্যাঁ, ঠিক আছে। এবং আমি কিন্তু ওই অবস্থায় জাস্ট যখন ঝাঁপায় পড়ছে, আমি প্রায় আই জাস্ট ওয়েন্ট ব্যাক আপ, মানে আমার যে ঘুমটা যে ভেঙে গেছে, কাইন্ড অফ লাইক দ্যাট, বাট আমি সাথে সাথে স্টিফ, নড়তে পারতেছি না, এবং আমি দোয়া পড়ার চেষ্টা করতেছি, দোয়া পড়তে পারতেছি না। এবং আমার সাথে কিন্তু সবসময় একটা, মানে আই হ্যাভ এ রিং, এন্ড ওইটার মধ্যে কয়েক রকমের মেটাল মিশানো আছে, এন্ড সেই আংটিটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি মানে কিছু কিছু জিন আছে যারা কিছু কিছু মেটাল দ্বারা অ্যালার্জিক থাকে, এন্ড আনফরচুনেটলি আমার হাতে আংটিটা ছিল না। আচ্ছা, এখন আমার হাতে আছে, আংটিটা কিন্তু ছিল না আমার হাতে ওই দিন আমি ব্যাংকে সাইন করার সময় খুলে রাখছিলাম আংটিটা, এন্ড আমি ওই আংটিটা নিতে পারিনি সাথে, মানে হোয়াট এ কোইন্সিডেন্স। এবং খুবই খুবই খুবই, এবং আমি অনেক কষ্টে লাস্টে দোয়া পড়তে পারছি, এন্ড জাস্ট লাইক আমি যখন দোয়াটা পড়তে পারছি, তখন এটা ছেড়ে চলে গেছে, মানে ইটস লাইক ইটস গান। অনেকে এটাকে বোবায় ধরা বলে, হ্যাঁ, অনেকে স্লিপ প্যারালিসিস বলে, বাট আমি নিজে কয়েকবার শিকার হওয়ার পরে, আপনি ওই যে মানুষটাকে দেখলেন, হ্যাঁ, এটা ইট হ্যাজ এ স্টোরি। আমি পরবর্তীতে এটা শুনেছি ওদের কাছে। আমি ওই ছেলেকে বলছি যে তোমার বাসায় কিছু আছে অ্যাপার্টমেন্টে, তোমরা যেটা করো যে কোনো ভালো হুজুর এটা বন্ধ করো বাসাটাকে। এন্ড রাসেল ভাই এর পরে কিন্তু আমাকে পার্সোনালি আমার বাসায় পর্যন্ত অ্যাটাক হয়েছে এরকম। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এই ব্যাপারটা আসলে কেন এরকম হয়েছে সেটা কি কোনো পাওয়া গেছে? এটার ব্যাপারটা যেটা হচ্ছে, আমি যেটা বুঝতে পারি এখন, ওই যে বাসাটা ছিল সেখানে পিছনে স্টোরি ছিল যে সেই বাসাতে মানে কিছু প্রবলেম ছিল, একটা মানুষ বাস করতো, একটা মেয়ে ছিল, তার সমস্যা ছিল, সে পাগলামি করতো, সে কি ক্রিপল কিছু, তার কিছু সমস্যা ছিল। সে ক্রিপল ঠিক না, বাট সে অ্যাক্ট করতো বা প্রিটেন্ড করতো যে ক্রিপলড। ও মাই গুডনেস, এটা তো আরো মানে সাইকিক পেশেন্ট, সাইকিক পেশেন্ট ছিল, তাকে ডাক্তার দেখাতো, তারা তারপরে আমেরিকাতে চলে গেছে সবাই মাইগ্রেট করে, ওই বাড়িও তারা বিক্রি করে গেছে। পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে ওই বাসাতে কোন মানে ও যে প্রিটেন্ড করতো, যে প্রিটেন্ড করতো, ওর প্রসেস ছিল কোন জিন দ্বারা। আচ্ছা, এবং সেই জিনটা মানে ইটস অ্যান এল্ডার জিন, সামহাউ ইট হ্যাজ আই মিন ভেরি ভেরি হাই পাওয়ার অফ পজেসিং পিপল। এবং যাদের জিনদের একটা ব্যাপার আছে, যাদের আত্মা আপনার শক্ত, যারা আপনার
বিশ্বাসী খুব বেশি, তাদেরকে তারা সবসময় অফগার্ড পায় না। অফগার্ড পেলেই তারা সেই সুযোগটা নেয় মানুষের। আচ্ছা। এবং ওই মেয়েটাকে সম্ভবত কোনো না কোনো ভাবে কোনো এক সময় অফগার্ড পেয়ে তাকে পজেস্ট করেছিল এবং সেটাকে সে ছেড়ে যায় নাই বা তার সাথে ছায়াটা রয়ে গেছে। এবং আমি ওই ছেলেকেও বলছি যে তোমরা অবশ্যই বাসাটাকে বন্ধ করো, তোমরা যদি অ্যাপার্টমেন্ট রাখতে চাও, তোমার থাকতে চাও ওই বাসায়, সো ইউ ডু দ্যাট, আদারওয়াইজ ইউ গোনা হ্যাভ প্রবলেম। এবং আমি বাসাতেও এরকম অ্যাটাক হয়েছি, আমি ঘুমের মধ্যে অ্যাটাক হয়েছি, আমাকে তোলা হয়েছে এবং দোয়া পড়েও তুলছি। এবং এরপর থেকে আমি বাসার থেকে ইনস্ট্রাকশন পেয়েছি, আমার মাও বলেছে যে ডোন্ট গো টু সাচ প্লেসেস, ডোন্ট গো টু সাচ প্লেসেস, কজ ইউ আর নট অ্যাকচুয়ালি হুজুর। আমি একজন হুজুর না, ঠিক আছে, যে নাকি সবসময় অফগার্ড থাকে না। একজন যে ধরনের মানুষ সে কিন্তু সবসময় আপনার মানে পরিচ্ছন্ন ভাবে থাকে, নামাজ পড়ে। আপনি হচ্ছে মানে ওই রিংটা নিতেও রিংটা আমি আপনি, এবং মানে ওইটা বাসা থেকে বের হওয়ার সময় তো নেওয়া ছিল। ওই দিন যেটা হয়েছে, আমি ব্যাংকে গিয়েছিলাম, একটা সাইন, এমন না যেটা আপনি মাঝে মাঝে পয়েন্ট, মানে এটা আমার সবসময় হাতে থাকে। আমি যখন সাইন করেছিলাম আমার হাতে তখন এটা একটু অস্বস্তি লাগছিল, আমি খুলে রেখেছিলাম। এবং আশ্চর্যের ব্যাপার আসলে আমার কেন জানি মনে হচ্ছে কি আপনি ওখানে যাবেন, এই ঘটনাগুলো এক্সপিরিয়েন্স করবেন, সেই জন্যই আপনি ব্যাংকে কেন জানেন। মোস্ট প্রবাবলি সাম অফ দ্য থিংস হ্যাপেন্স লাইক দিস, কারণ আংটিটা আমি কখনোই হারাইনি। সেটাই। এবং মজার ব্যাপার হচ্ছে আংটিটা কিন্তু আমি ফেরত পেয়েছি। মানুষ কিন্তু একটা আংটি, এটার মধ্যে আপনার অ্যাকোয়া সাফায়ার পাথর আছে, সো দিস ইজ এন এক্সপেন্সিভ রিং। আমি কিন্তু ব্যাংকে ফোন করেছি, ব্যাংকের ভদ্র মহিলা আমাকে আংটিটা ফেরত দিয়েছে, সে বলেছে আংটি পাওয়া গেছে। এটা কিন্তু হয় না, ঠিক আছে। সো থিংস হ্যাপেন লাইক দ্যাট। রাইট রাইট। হয়তো ওই সময়ের জন্য হয়তো এটা আপনার সঙ্গে থাকবে না, এটাই ছিল নিয়তি। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। হোয়াট আ বিউটিফুল স্টোরি, হোয়াট আ বিউটিফুল স্টোরি। সো আমরা চলে যাই একটা, রয়েছেন আরো অনেকে, সো আমরা একটা ছোট্ট স্টোরি শুনে আসি। ওকে রাসেল ভাই, এই স্টোরিটা হচ্ছে আমার এক স্টুডেন্টের, ওর নামটা বলবো না, নামটা ধরেন আমি ছদ্মনাম বললাম, আকাশ সাপোজ। তো ও ওই সময়টা 2007 দিকে হবে, 7-8 এরকম সময় থাকতো হচ্ছে আপনার এই ধানমন্ডি 15 নম্বরে একটা হোস্টেলে আর কি। পুরনো বিল্ডিং, খুব পুরনো বিল্ডিং, সেখানে নাকি আশপাশে ট্রাক গেলে বিল্ডিং কাঁপতো, এরকম একটা অবস্থা। আচ্ছা। তো ও নর্মালি এর আগে কোন রকম প্যারানর্মাল সমস্যা বা এই ধরনের কোন সমস্যা ওর মধ্যে ছিল না। ও যখন ওই বিল্ডিংটাতে যায়, ওখানে ওঠে, তো ওঠার পরে ওখানে ও রাতের বেলা ঘুমাতো, ছাদে উঠতো, সিগারেট খেত, মানে ইয়াং ছেলে পেলেদের যে অভ্যাসটা আর কি। হ্যাঁ, বারান্দায় বসে চা খেত, নিচে চলে আসতো। তো ওই বিল্ডিং এর দারোয়ান ছিল, দারোয়ান ওকে বলতো আর কি যে ভাইয়া একটা কথা বলি, আপনারা তো জোয়ান ছেলে পেলে, কথা শুনেন না, ছাদে উঠেন না, ছাদে এরকম রাত্রে উঠেন না। কেন, ছাদে উঠলে কি হয়েছে? বলে উঠেন না, ছাদটা ভালো না। তো ঠিক আছে, তো কথা ও দারোয়ান বলছে, ও শুনে নাই, জিনিসটা ইগনোর করছে। তো ছাদে ঠিক মতোই যেত, বাসায় আসতো। তো কিছুদিন পর ও একটা জিনিস টের পায় যে ওর কেমন জানি বুকের মধ্যে ব্যথা করে কিছুটা। আচ্ছা, মানে হি ফেল লাইক এ চেস্ট পেইন। তো মনে করে এটা হয়তো সিগারেট বেশি খায় বা কোনো কারণে এসে, মানে ওই কার্ডিয়াক কোনো ব্যাপার স্যাপার। তো রুমের মধ্যে জিনিসটা ইগনোর করে থাকে। তো ওই যে দারোয়ান যে আছে, দারোয়ানটাকে এক সময় বলে যে চাচা আমার বুকে ব্যথা, সিগারেট জিজ্ঞেস করে যে সিগারেট খাবেন না, আইনা দিমু, বলে যে না আমার বুকে ব্যথা, ভয় পেয়েছে। তো বলতেছে, দারোয়ান তাকে বলতেছে যে আপনার একটা কথা বলি, আপনি তো কিছু শুনেন না, আমরা তো মুরব্বী মানুষ, এই যে আপনি যে মানে ঘুমান, আপনি কি শার্ট খুলে ঘুমান? বলে কেন শার্ট খুলে ঘুমানো, শার্ট পরে ঘুমানোর মধ্যে সমস্যা কি? এমন তো না, ফ্যানের বাতাস লাগের জন্য। বলে না, কিছু ব্যাপার আছে, এটা মুরব্বীরা বলে, এটা শুনেন, শার্ট খুলে ঘুমাইতে না করে। শার্ট খুলে যদি কেউ ঘুমায়, খারাপ জিনিস বুকের দিকে নজর দেয়, এরকম কথা বলে। তো বলা পর ওর কাছে জিনিসটা সিলি লাগে, ঠিক আছে, ও মনে করে যে এটা একটা কি, ও হাসাহাসি করে জিনিসটা উড়ায় দেয়। সো হোয়াট হ্যাপেন, ও কথাটা শোনার পরে ওখানে থাকে। তো একদিন ছাদের মধ্যে বসে আছে, ছাদের মধ্যে বসে বসে আপনার ওই সিগারেট খাচ্ছে, এই করতেছে। তো ওর কাছে মনে হলো যে কিছু একটা ওর পিছন থেকে আসছে, পিছন থেকে এসে ওর গায়ে ঘাড়ের মধ্যে হাত বুলাচ্ছে আর কি। তো স্যান্ডো গেঞ্জি পরা ছিল, ফট করে তাকায় দেখে কিছুই নাই। তো ওখানে ওই মানে ছাদের মধ্যে যখন আনইজি ফিল করো, চলে আসে, এসে আপনার নিজের বিশ্রামের মধ্যে বসে রাতের বেলা ঘুমায়। তো ঘুমের মধ্যে একদিন তার ঘুম ভেঙে গেছে আর কি। তো ঘুম ভেঙে যাওয়ার পরে ও দেখে যে ওই যে ওদের ওখানে জানলা ছিল, পুরানো জানালা, ওই জানালার মধ্যে কিছু একটা বসে আছে, পা দুটো ঝুলানো, বেশ লম্বা পা, জানলা থেকে বেশ নিচে চলে আসছে, তাকে আছে।
এবং ওর দিকে তাকায় আছে মনে হচ্ছে জিনিসটা, চোখটা যদি বোঝা যাচ্ছে না, ওর দিকে তাকায় আছে এক দৃষ্টিতে। তো জিনিসটা দেখে খুব ভয় পেয়ে যায়, ভয় পেয়ে চুপচাপ মানে কোনো সাউন্ড করে না, চুপচাপ শুয়ে থাকে। এরপর থেকে ও শার্ট পরা শুরু করে, ওখানে শার্ট পরে ঘুমায়। বাট ওর বাড়িতেও যখন যায় ছুটিতে, বাড়িতে যাওয়ার পর ওই সেম জিনিসটাই সে দেখে যে বাড়ির ওর মানে রুমের ভিতরে এরকম কিছু একটা আছে। তো ওর মাকে ঘটনাটা বলে যে আম্মা এরকম এরকম কাহিনী, আমি তো এরকম দেখছি, এরকম শুনছি এসেই। তো ওর মা তখন জিনিসটা শোনার পর ওখানে ওনাদের ওখানে যে হুজুর আছে একজন, তার সাথে কথা বলে। তো বলার পরে হুজুর বলে যে আপনার ছেলে তো আসলে এমন কোথাও গেছে যেখানে থাকে, যে জায়গাটা খারাপ জিনিসপত্র আছে, এই জিনিসটা তার উপর কোনো একটা নজর করছে। আচ্ছা। আর এই কথা সত্য যে যেগুলা খারাপ জিনিস এরা মানুষের ভিতরে জীবনী শক্তি খেয়ে ফেলে, এদের ভিতরের মধ্যে এই জিনিসটা আছে। তো যাই হোক, ওকে আপনার এরপর অনেক ট্রিটমেন্ট দেওয়া হয়। ট্রিটমেন্ট গুলোর মধ্যে অনেক ভয়ঙ্কর ট্রিটমেন্ট ছিল। যেমন ওকে বলা হয় যে গ্রামের 3 রাস্তার মোড়ে গায়ের মধ্যে কাঁচা হলুদ মাখায় নিয়ে যায়, নিয়ে যে ওখানে গোসল করতে যায়। তো সে গোসল করতে চায় না, এরকম 2 দিন 3 দিন মানে বেশ প্রবলেমেটিক ভাবে ওর জিনিসগুলা মানে আপনার করে, মানে প্রবলেমেটিক ভাবে জিনিসগুলো ওর মানে সলভ হওয়ার পথে যায়, কিন্তু বাট ইটস আ লট অফ প্রবলেম হি হ্যাজ টু গো থ্রু। তো ফাইনালি ও যখন নাকি ও আমার কাছে আসে, মানে আমার এখানে পড়তো আর কি, তো তখন ও বলে যে স্যার আমি এখনো অনেক কিছু ফিল করি যে এরকম আমার আশপাশ দিয়ে কিছু একটা থাকে, এবং আমি কখনোই মানে আপনার জামা খুলে থাকতে পারি না। আমি যদি খালি গায়ে ঘুমাই, সামথিং লাইক স্টেয়ার অ্যাট মি অর সামথিং লাইক দ্যাট। এবং আমি দিনে দিনে শুকায় গেছি। শুকায় যেতে যেতে ও আসলেও মানে লিক অ্যান্ড মানে স্কিন অ্যান্ড বোন ছিল, সে লিকে আচ্ছা বলতে, এবং হাতের মধ্যে তাবিজ পলা ছিল কতগুলা। এগুলার মেডিকেল গ্রাউন্ডেও সে কোনো চিকিৎসা পায়নি। আচ্ছা। মানে হি ওয়েন্ট থ্রু সো মেনি ডক্টরস, ডাক্তার তাকে অনেক রকম ওষুধ দিছে করার জন্য, এমনকি আপনি কবিরাজি চিকিৎসাও নিছে। তার মেটাবলিজমটাও যে এমন খুব বেশি তা না, সে কোনো কিছু খেয়ে করতে পারে না। আচ্ছা। সো এই প্রবলেমগুলো আছে, এবং এটা মানে এই কাহিনীটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই রাসেল ভাই, যে এই যে খারাপ জিনিস যেগুলা, সেগুলোর মধ্যে কিন্তু আসলেও কিছু জিনিস আছে যেটা আপনার জীবনী শক্তি খেয়ে ফেলে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমরা করে দিতে পারেন, আমরা চলে যাচ্ছি ফারনানের কাছে, একটা ঘটনা শুনবো এবং তারপরে আপনাদের কাছে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। হ্যালো এভরিওয়ান, আমি ফারনান, পুরান ঢাকা থেকে এসেছি। আর আসলে আজকে যে ঘটনাটা শেয়ার করব, এটা আসলে মিরপুর 13 নম্বরের একটা হসপিটালের ঘটনা। এই হসপিটালের সাথে রিলেটেড আমার অনেক ফ্রেন্ড ছিল, যাদের কাছে আমি এই ঘটনাগুলো শুনেছি এই হসপিটাল সম্পর্কিত, এবং সৌভাগ্যক্রমে একবার এই হসপিটালে আমার যাওয়ার সুযোগ হয়েছিল। তো আমি নিজেও সেই হসপিটালে যাই, এবং যে ঘটনাগুলো আমি ওদের কাছ থেকে আগে শুনি, তো সেগুলা কিছু কিছু ওখান থেকে চেষ্টা করি কালেক্ট করার, কিন্তু সেটা করা যায়নি আসলে, কেননা প্রত্যেকটা জায়গারই একটা গোপনীয়তা থাকে। তো আমি আমাদের ফ্রেন্ড যারা ওই হসপিটালের 4 তলায় যারা হোস্টেলে থাকতো, তো এদের কাছ থেকে যে টুকটাক যে ঘটনাগুলো শুনেছি, সেই ঘটনাটা আজকে শেয়ার করব। তো ওই হসপিটালটা হচ্ছে মিরপুর 13 নম্বরে। আমি এক্স্যাক্টলি লোকেশনটা জাস্ট বললাম, মিরপুর 13 নম্বর, আর কিছুই বলছি না। আর এই হসপিটাল হচ্ছে প্রায় 10 বছর আগে এই হসপিটালটাকে এখানে কনস্ট্রাকশন করা হয়। এর আগে ছিল এখানে জাস্ট একটা পরিত্যক্ত একটা জায়গা ছিল ওই সময়টাতে, এবং পরে এই জায়গার যে মালিক এখানে সে চিন্তা করলেন যে এখানে একটা হসপিটাল সে দিবে, এবং তার কথা অনুযায়ী সে একটা হসপিটাল সেখানে প্রতিষ্ঠা করে। এবং হসপিটাল যখন কনস্ট্রাকশন কাজ শুরু করা হয়, তখন যথাযথভাবে যে ফাউন্ডেশনের কাজটি করা হয়, তখন মাটি অনেক গভীর পর্যন্ত সেখানে ফাউন্ডেশন দেওয়ার জন্য খোঁড়া হয়, এবং তারা যখন ওখানে মাটি খোঁড়ে, ওখান থেকে বেশ কিছু মানুষের মাথার খুলি এবং হাড়গোড়ের মতো বেশ কিছু তারা পায় যখন তারা ফাউন্ডেশনের কাজ করে। এই ঘটনাগুলো আসলে আমি আমাদের ফ্রেন্ড যারা ওই 4 তলায় হোস্টেলে থাকতো, ওদের কাছ থেকে মোটামুটি শুনেছি। আর এরকম অনেক কিছুই মাথার খুলি, তারপর মানুষের হাড়গোড় এগুলো পায়, এবং এই জিনিসগুলো দেখে এমন মনে হবে যে হয়তো বা অনেক আগে এখানে অনেকগুলো মানুষকে একসাথে দাফন করে দেওয়া হয়েছে, এরকম একটা বিষয়। পরে তারা ওই জিনিসগুলোকে ভালো মতো পরিষ্কার করে ওখানে ফাউন্ডেশন দিয়ে ওখানে যথাযথভাবে কনস্ট্রাকশন কাজ সম্পন্ন করে একটা হসপিটাল প্রতিষ্ঠা করে। এবং বর্তমানে এটি 4 তলা একটি ভবন, এবং আমি যখন যাই তখনও ঠিক এরকমই ছিল যেভাবে আমি ওদের কাছ থেকে শুনেছি। তো এই 10 বছরে এই হসপিটালটা এখন ভালো একটা অবস্থায়, এবং এখানে যেটা
হয়েছিল যে 4 তলায় একটা হোস্টেল ছিল, যারা মেডিকেল স্টুডেন্ট ছিল, এখানে যারা পড়াশোনা করতো ওদের হোস্টেল ছিল। পরে বেশ কিছু এই ধরনের আধিভৌতিক বিষয়গুলোর উপর ভর করে এখানে তারা যেটা করে যে হোস্টেলটাকে বন্ধ করে দেয় এক সময়। কিন্তু বর্তমানে এখন আর এখানে হোস্টেল নেই। তো রিসেন্টলি যে ঘটনাগুলো আমার কাছে এসেছে সেগুলো হচ্ছে, যেমন এই হসপিটালের একটা কমন একটা ঘটনা রয়েছে, যখন কোনো নতুন স্টাফ অথবা নতুন কোনো ডক্টর এখানে কাজ করতে আসেন, হয়তোবা দেখা যায় যে তারা অনেক সময় রাত্রে নাইট ডিউটি দেন। তার এই জায়গাটাতে যে এই হসপিটালটাতে যেটা হয় যে খুব একটা পেশেন্ট ওই সময় অনেক সময় থাকে না। ম্যাক্সিমাম দেখা যায় যে আশেপাশে যারা বৃদ্ধ মানুষ আছেন তাদের যখন শ্বাসকষ্ট হয় তারা এখানে এই চিকিৎসার জন্য এখানে আসেন, তারা মেডিসিন যে বিভাগটা 3 তলায়, এবং যেটা ম্যাক্সিমাম হচ্ছে মহিলাদের ডেলিভারির যে বিষয়টা, এখানে এই 2টা কাজই পেশেন্ট সবচেয়ে বেশি আসে। তো এখানে যেটা হয় যে যখন কোনো নতুন ডক্টর অথবা নতুন কোনো স্টাফ যখন রাত্রে নাইট ডিউটি দেন, তো তাদের সবারই একটা নতুন একটা কমন একটা মিথ ছিল যে হয়তোবা কোনো ডক্টর অথবা যে স্টাফ যে বসে নাইট ডিউটি দিচ্ছে, একবার নাকি একটা স্টাফ নতুন আসার পরে সে নাকি রাত্রে বসে নাইট ডিউটি দিচ্ছিল, এবং হঠাৎ করে যেটা হয় যে পেশেন্ট কম থাকার কারণে স্টাফটা যেটা করে যে রাত্রে ডিউটি দেওয়ার পাশাপাশি সে ঘুমিয়ে পড়ে হঠাৎ করে, এবং সেদিন পেশেন্টও খুব কম ছিল। এবং যেটা হয় যে আশেপাশে যে মানে করিডোরে যে কর্তব্যরত যে ডক্টর ছিলেন সেখানে একজন বসা ছিলেন, যা সেও ঘুমাচ্ছিল। তো হঠাৎ করে রাত্র 1টা, 1:30, 2টা এরকম একটা সময় যেটা হয় যে হঠাৎ করে মানে তার ঘুমটা ভেঙে যায়, এবং তার ঘুমটা ভাঙে। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন যদি হঠাৎ কেউ আমাদেরকে জাগিয়ে তোলে, যেরকম একটা ফিলিংস, ঠিক সেইভাবে তার ঘুমটা ভেঙে যায়। এবং ঘুমটা ভাঙার পরে সে দেখে যে তার সামনে একজন বৃদ্ধ একজন মহিলা, যে কিনা প্রচুর আর্তনাদ করে কান্না করছে, এবং সে বারবার বলছে যে আমার ছেলেটাকে তোমরা বাঁচাও। এবং সে যখন সেই স্টাফটা বারবার বলে যে আপনি কে, কোত্থেকে আসছেন, আর এত রাতে তো এভাবে এন্ট্রিও দেওয়া যায় না, তখন সে বারবারই একটা কথা বলে যে তোমরা আমার ছেলেটাকে বাঁচাও। তো এই কথা বলতে বলতে ওই বৃদ্ধ মহিলাটা যেটা করে যে 3 তলার উপরে যে দোতলার উপরে যে করিডোরটা, সিঁড়ি বেয়ে সেই করিডোরের দিকে যাওয়া শুরু করে, এবং ওই যে কর্তব্যরত স্টাফ যে ছিল সেও যেটা করে যে হিপ্নোটাইজের মতো সেই বৃদ্ধ যে আসছিল তার বরাবর পিছন পিছন যাওয়া শুরু করে, যে সেও মানে হঠাৎ করে বুঝতে পারে না যে এটা কি হলো আসলে, কেননা সে হঠাৎ করে ঘুমিয়ে গেছিল, এবং ঘুমের মধ্যে হঠাৎ করে এটা কি সে স্বপ্ন দেখছে না রিয়েলিটি, সে তখন এটা বুঝতে পারেনি। তো যেটা করে যে সে ওই বৃদ্ধের বরাবর সে হাঁটতে থাকে, এবং আনফরচুনেটলি সেই রাত্রে 3 তলার যে করিডোরটা সেটা একেবারেই ফাঁকা ছিল, কোনো পেশেন্টও তেমন একটা ছিল না ওখানে, এবং বারান্দার যে লাইটগুলো সেটাও অফ ছিল। সে জাস্ট ওই বৃদ্ধের বরাবর হাঁটতে থাকে। সে দেখে যে বৃদ্ধটা হেঁটে হেঁটে সেই করিডোর বেয়ে যাচ্ছে, এবং বারবার অনেক জোরে আর্তনাদ করছে যে তোমরা আমার ছেলেটাকে বাঁচাও। এবং সে আর্তনাদ করতে করতে একটা সময় সেই করিডোরের ঠিক বাম দিকের একটা চিকুন একটা জায়গা দিয়ে ঢুকে গেল, এবং তাকে আর দেখা যাচ্ছে না। এই ওখানকার লাইট যেটা ছিল সেটাও তখন কোন একটা কারণে নষ্ট ছিল, এবং সেই কারণে রাতের অন্ধকারে ওই স্টাফটা আর কিছুই দেখতে পারেনি। এবং সে তখন চিন্তা করলো যে ওই যে বাম দিকে যে ছোট চিপার মতো যে জায়গাটা, ওখানে তো আসলে কিছু নাই। তখন তার আস্তে আস্তে করে সেন্স ফিরে আসতে থাকে যে ওখানে তো আসলে কিছু নাই, ওখানে বৃদ্ধটা কেন গেল। তখন তার হঠাৎ করে মনে পড়লো বাম দিকের যে জায়গাটা সেটা হচ্ছে তো এই হাসপাতালের মর্গ। তখন সে প্রচুর ভয় পেয়ে গেল, এবং সাথে সাথে সেই মর্গের দিকে আবার গেল যে আসলে বৃদ্ধটা কে ছিল এবং ওখানে কি করল, কারণ এত রাতে তো লাশঘর তালা বন্ধ থাকে, হওয়াটা স্বাভাবিক। তো সে ওই লাশঘর বরাবর গেল, এবং দেখলো যে ঠিক ওই লাশঘরের বাইরে তালা লাগানো, লাশঘরটা লক করা, এবং ঠিক লাশঘরের ঢোকার পথেই একটা লাশ, রক্তে জর্জরিত, কাফনের কাপড় পরা সাদা, কিন্তু প্রচন্ড রক্তে ইয়া করা লাশটা ওখানে শুয়ে রয়েছে এরকম। তো এটা দেখার পরে সে তখন বুঝতে পারলো যে ওই বৃদ্ধ মহিলাটা আসলে কোনো হিউম্যান বিং ছিল না, হয়তোবা সে কোনো একটা খারাপ কিছু ছিল। তো তখন সে এক দৌড়ে সেই করিডোর বেয়ে নিচের দিকে চলে আসলো, এবং যারা যারা স্টাফ কর্তব্যরত ছিল তাদেরকে জিজ্ঞেস করলো যে এরকম কেউ এসেছিল কিনা। তখন তারা সবাই বলল যে না, এরকম কিছু আসেনি। তো রাসেল ভাই, এটা হচ্ছে একটা কমন একটা ঘটনা, এরকম অনেক ঘটনা, যেটা হচ্ছে এই যে বৃদ্ধ মহিলাটা যে আসেন এবং বারবার বলে যে আমার ছেলেটাকে বাঁচাও, এটা কিন্তু অনেক ডক্টররাও ওখানে ফেস করছেন। হয়তোবা ঘুমায় ছিল, তখন দেখে যে স্বপ্নটা তারা দেখে। এটা হচ্ছে কমন একটা ঘটনা। তো আমি এই হসপিটাল রিলেটেড আরেকটা ঘটনা বলবো, সেটা হচ্ছে একজন পেশেন্টের কাছ থেকে
সেটাকে আমরা একটা ব্রেক নিয়ে আসি তাহলে। একটা ব্রেক নিয়ে তারপরে শুনি, কারণ যেহেতু টাইম নাই, তারপর আবার লম্বা একটা সময় আবার ঘটনা শুনবো। তো ছোট্ট ব্রেকে যাচ্ছে, ব্রেকের পরে আবারও ফিরে আসি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। একটু পরে শোনা যাবে, আগে আমরা ঘটনার বাকি অংশটুকু শুনে আসি, যেহেতু আপনাদেরকে মাঝখানে থামিয়ে দিয়েছিলাম। সো চলুন আমরা শুনি ফারনানের কাছে ঘটনার বাকি অংশটুকু। জি ভাই, আমি আমার ঘটনার যে বাকি অংশ সেখানে চলে যাচ্ছি। আর এই হসপিটালের যে ঘটনাটা আমি বলছিলাম, যে একটা পেশেন্টের ঘটনা এখন আমি বলবো। তো এই পেশেন্টের এই ঘটনাটা ওখানকার স্টাফরা মোটামুটি সবাই জানে। তো এই ঘটনা হচ্ছে এইরকম, দোতলায় যে মেডিসিন বিভাগ ছিল, ওখানে কোনো এক রাতে পেশেন্টরা ওখানে ছিল, যারা যারা ভর্তি ছিল, 4-5 জন পেশেন্ট ওখানে ছিল। এবং আমরা যেটা জানি যে হসপিটালে যখন কোনো পেশেন্ট ভর্তি থাকে, দেখা যায় যে তার কোনো রিলেটিভস মানে তার সাথে থাকে। এবং যেটা হয় যে বেডে হয়তো বা থাকে পেশেন্ট, এবং তার নিচে হয়তো পাটি বিছিয়ে বা কোনো একটা বিছিয়ে তার পাশে যে রিলেটিভসটা সেই থাকে, এবং ওই পেশেন্টের সাথে একজন রিলেটিভসই এখানে অ্যালাউ ছিল। তো এরকম কোন এক রাত্রে কোন একজন পেশেন্টের একজন রিলেটিভস তার সাথে মানে নিচে ঘুমানো অবস্থায় ছিল, এবং হঠাৎ করে গভীর রাতের দিকে সে যেটা দেখে যে ওই হাসপাতালের করিডোর দিয়ে ঠুকঠাক শব্দ করে অনেকগুলো লোক ওই করিডোর ক্রস করে এই যে মেডিসিন যে বিভাগ যে রুমটা সেখানে ভিতরে ঢুকলো। এবং সে তখন একটা সময়ের জন্য মনে করছিল যে হয়তোবা কোনো নাইট ডিউটিতে যারা ডক্টর থাকেন তারা হয়তোবা এসছেন রোগী দেখার জন্য। কিন্তু এত গভীর রাতে তো কোনো ডক্টর সেখানে আসার কথা না, কেননা যারা রয়েছেন সেখানে তো তারা এমার্জেন্সি কোনো একটা কাজের জন্য মানে থাকেন, এভাবে রাতের বেলা তো ভিজিটে আসেন না তারা। তো সে জাস্ট চুপটি করে ওখানে শুয়ে শুয়ে দেখলো যেটা, যে এরকম 4 থেকে 5 জন মানুষ, অনেক লম্বা লম্বা দাড়িওয়ালা কতগুলো মানুষ, যাদেরকে দূর থেকে দেখলে মানুষের মতোই মনে হবে, কিন্তু এক্স্যাক্টলি সেগুলো মানুষ কিনা সেটা আসলে বোঝার কোনো উপায় নেই। লোকগুলো অনেক লম্বা ছিল এবং মাথায় টুপি পরা ছিল। আমরা যে টুপি পরি নর্মালি নামাজে যাওয়ার সময়, ঠিক সেরকম টুপি না, এমন এক ধরনের টুপি পরা ছিল যেটা সে নাকি কখনোই তার জীবনে দেখেনি। তো এরকম টুপি পরা বেশ কিছু মানুষ বারবার হেঁটে আসছিল, এবং তারা যেটা বলতে মানে নিজেদের মধ্যে কথাবার্তা বলতেছিল, তাদের আসা যাওয়ার যে শব্দটা সে শুনছিল, বাট তারা যে নিজেদের মধ্যে যে কথা বলতেছিল সেটা একদম সাইলেন্ট, মনে হচ্ছে যে কোনো কথাই তার কানে আসছে না। তো সে জাস্ট চুপটি করে দেখলো যে আসলে কি করে তারা, কারণ হাসপাতালের কোনো স্টাফও তখন সেখানে উপস্থিত ছিল না। জাস্ট করিডোরের যে গেটটা খুলে তারা ভেতরে ওই রোগীগুলার প্রত্যেকটা রোগীর কাছে গেল, এবং বিড়বিড় করে নিজেদের মধ্যে কি যেন তারা বলছে, কিছুই শোনা যায় না। প্রত্যেকটা রোগীকে তারা 1 থেকে 2 মিনিট করে দেখে, এবং সাথে সাথে একটা বেড থেকে আরেকটা বেডের দিকে যায়। এভাবে করতে করতে যে পেশেন্টের যে রিলেটিভসটা এই ঘটনাটা দেখছিল শুয়ে শুয়ে, তাদের বেডের সামনে যখন সে আসে, তখন সে একদম ভয়ে চোখটা বন্ধ করে ফেলে। এবং সে তখন যেটা চিন্তা করে যে চোখটা যদি সে খুলে ফেলে হয়তোবা তাকেও তারা দেখে ফেলবে, এই জন্য সে এমন একটা ভাব ধরে যে সে একদম ঘুমিয়ে আছে। তো একটা সময় দেখলো যে তার বেডটা ক্রস করে তারা সামনের দিকে যে আরেকটা রোগী ছিল, একেবারে শেষ যে রোগীটা, সেই রোগীটার দিকে তারা বেশ কিছুক্ষণ 4 থেকে 5 মিনিটের মতো সবাই দাঁড়িয়ে কি যেন দেখছিল, এবং তাদের মধ্যে নিজেরা যেন কি যেন বলছে, সেটা একেবারেই শোনা যায় না। তো এরকম করার পর হঠাৎ করে একটা সময় সেই মানুষগুলা মানুষের মতো দেখতে, আসলে মানুষ কিনা এটা কেউই জানে না, তো তারা ওখান থেকে রুম গেটটা দিয়ে আস্তে আস্তে চলে গেল। এবং তারা যেই পথে গেল, মানে আপনি এক্সিট করার বিষয়, যে সিঁড়ির দিকে যে মানে যে জায়গাটা, যেটা একটা হচ্ছে ডানে আর একটা হচ্ছে বামে, বাম দিকে জায়গাটা হচ্ছে সিঁড়ির দিকে নিচে চলে যাবে। যদি কোনো ডক্টর আসে অবশ্যই এই জায়গাটা দিয়ে যাওয়ার কথা, কিন্তু তারা ডান দিকে ছাদের সিঁড়ির যে জায়গাটা, ওখান দিয়ে তারা সবাই চলে গেল। এবং এরপরে কোনো স্টাফও সেখানে আসেনি। এবং সেই দিন সেই রাত্রে স্টাফগুলো যারা ছিল, যে তারা সবাই দোতলায় ছিল, মানে 3 তলায় কোনো স্টাফ সেদিন ছিল না, সে রাত্রে ওখানে ডিউটি দিচ্ছিল না। তো এরপরে যেটা হয় যে সে ওই তখন তার ওই সাহসটা হচ্ছিল না যে উঠে যে দেখবে যে লোকগুলা কারা ছিল, বা নিচে যে জিজ্ঞেস করবে যে এটা কি ডক্টর ছিল না কারা ছিল, কেন ডক্টর আসলে অবশ্যই রুমের লাইট জ্বালাবে, অন্ধকারের মধ্যে তো অবশ্যই তারা চেক আপ বা ভিজিট করবে না। তো সে যেটা করলো যে সে সকালের জন্য ওয়েট করলো, এবং সে নিচে দিয়ে অনেক জিজ্ঞাসা করলো যে এরকম রাত্রে কারা আসে, এরকম হাসপাতালের ভিতরে চলাফেরা করে কারা। তো কেউই অ্যান্সার দিতে পারলো না। অনেকে বলে যে এরকম অনেক কিছুই থাকে এখানে, অনেক পুরনো, এখানকার মানে জায়গাটা অনেক পুরনো ছিল, হয়তো এরকম অনেক কিছু আপনি দেখতে পারেন। তো এটা নিয়ে এত কথা বললেন না, এটা তেমন কিছু না, এই কথাগুলো কাউকে বলেন। তো এরকম অনেক কথাই তারা বলতো। তো পরে যেটা হয় যে যেই এখানে একটা যে বিষয়টা একটু স্ট্রেঞ্জ, সেটা হচ্ছে যে ওই সকালবেলা দুপুরের দিকে যেই পেশেন্টের কাছে সব থেকে বেশি সময়টা ওই লোকগুলো দাঁড়ায় মানে দাঁড়ানো অবস্থায় কথা বলছিল পেশেন্টের সাথে না নিজেদের সাথে, তো ওই পেশেন্টই দুপুর 2টার দিকে মারা যায়।
আচ্ছা, মানে এখন এই মারা যাওয়ার সাথে ওগুলোর কি লিঙ্ক সেটা আসলে কারোই জানা নেই, ঠিক আছে। আর যেটা হচ্ছে যে এরকম হাসপাতালের যে 4 তলায় যে হোস্টেল ছিল, বয়েজ হোস্টেল ছিল, এই বয়েজ হোস্টেল থেকে অনেক ধরনের মানে এই ধরনের প্যারানর্মাল বিষয়ের মানে রিপোর্ট আসে, এবং পরে এক সময় যারা ওখানে থাকে তারা বেশ ভয় পাওয়া শুরু করে, এবং পরে এক সময় হোস্টেলটাকে বন্ধ করে দেওয়া হয়। এবং এই হোস্টেলে যারা ছিল ওখানে আমার পরিচিত একজন ছিল, সে আমাকে যেটা বলে যে এই হোস্টেলে যারা থাকতো তখন যেটা হচ্ছে হঠাৎ করে রাতে খাট কেঁপে উঠতো, তারপরে যেটা হচ্ছে যে বাথরুম যেটা ছিল যে বাইরের দিক দিয়ে কেউ হঠাৎ করে লক করে দিত, আবার যেটা হচ্ছে যে বাথরুম মানে বাথরুমের ভিতরে কেউ নেই বাট ভেতর থেকে সিটকারি লক করা। আচ্ছা, তো অনেক সময় মানে ভেঙে বাথরুমটা ভেঙে মানে চিটকারিটা ভেঙে তারপর গেট খুলতে হতো। এরকম অনেক আনইউজুয়াল ঘটনা তারা ওখানে ফেস করতো। অনেকে দেখতো যে সিঁড়িতে কোনো একজন বসে আছে কেউ, তো এরকম অনেক ঘটনাই ওখানে প্রচলিত ছিল। তো এরপরই ওখানকার যে হোস্টেল সেটা বন্ধ করে দেওয়া হয়, কারণ ওখানে যারা ছাত্রছাত্রী তারাই বলে যে না, এখানে আমরা থাকবো না, কারণ অনেক ধরনের প্যারানর্মাল আধিভৌতিক বিষয় এখানে আমরা দেখি, যেগুলো ফেস করি, যেগুলো আমরা আসলে প্রস্তুত থাকি না এগুলো ফেস করার। তো এই জন্য এই জিনিসগুলোকে বন্ধ করে দেওয়া হয়। এটাই মূলত ছিল আমার ঘটনা রাসেল ভাই, হসপিটাল রিলেটেড। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো, আরো ঘটনা আছে ফারহানের কাছে, আমরা ইনশাল্লাহ আসবো আবারও। তো আমরা তার আগে যেটা করব সেটা হচ্ছে আমি মানে ফাটাফাটি একটা জিনিস হয়ে গেছে আছেন, তবে তার আগে আমরা যাব একটু আফনান ভাইয়ের কাছে, তার লাস্ট যে স্টোরিটা আছে সেই স্টোরিটা শুনবো, আজকের মতন তার শেষ স্টোরি। আপনার আবারও আপনার কাছে ফিরে এলাম। তো এবার যে ঘটনাটা, সেই ঘটনাটা কোথাকার? যে এই ঘটনাটি আসলে আমার এক উস্তাদ বলেছিলেন, সঙ্গত কারণে আমি যে লোকটির নাম এবং প্লেসটা বলতে চাচ্ছি না। কোথায় ঘটেছিল সেটা বলতে চাচ্ছেন না? জি জি, সেটা বলতে চাচ্ছি না, কারণ গল্পটা খুব সেন্সিটিভ, এটা শুনলে বুঝতে পারবেন আর কি। তো আমার উস্তাদ ইনি একজন ব্যক্তির গল্প করেছিলেন, কারণ আমার উস্তাদ যে বছর হজে গিয়েছিলেন, তো ওনার সাথে ওনারই এক সাথী ভাইয়ের হজে যাওয়ার কথা ছিল, কিন্তু সঙ্গত কারণে উনি বারবার যেতে পারছিলেন না। তো আমার উস্তাদ উনি হজ থেকে পরবর্তীতে যেটা জানতে পারলেন সেটা মানে আমাদেরকে বলেছিলেন, সেটাই আমি শেয়ার করতে চাচ্ছি। যেটা হচ্ছে উনি কেন হজে যেতে পারেননি, বারবার উনি হজ যেতে পারেননি মানে কি, হজ পালন করতে কেন পারেননি? কেন হজ পালন করতে পারেননি, উনি বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিলেন। তো ওনাকে বারবার যখন প্রশ্ন করা হচ্ছিল যে কেন আপনি হজ পালন করছেন না, তো উনি বারবার বলছেন আমি অসুস্থ, বিভিন্ন কারণ, বিভিন্ন অজুহাত দেখাচ্ছিলেন ওনার সাথী ভাইদেরকে। তো শেষ পর্যন্ত একজন সাথী ভাই ওনাকে খুব ভালো মতো ধরলেন যে আপনি এত টাকা জমা দিলেন, এত কিছু করলেন, কিন্তু কেন হজ পালন করছেন না, এটা একটু আমাকে বলতেই হবে। উনিও খুব বেশ বিব্রতকর পরিস্থিতি পড়ে গিয়েছিলেন, ওনার কারণে অন্যদের অসুবিধা হচ্ছিল। তো উনি তখন বললেন যে আসলে কি ঘটনা। তখন বলছেন যে আমি হজ পালন করব কিভাবে, আমি যখনই মানে হজ পালন করার জন্য কাজ শুরু করতে যাই তখনই দেখি আমার মানে বোনের ছেলে, ছোট্ট বয়স 7-8 বছর বা 9 বছর হবে, এই ছেলেটি বিশাল এক দা নিয়ে আমার পথের কাছে দাঁড়িয়ে আছে, মানে বিশাল এক দা নিয়ে আমার মানে প্রতিমধ্যে দাঁড়িয়ে আছে। তো এখন বলছে যে আপনার এই ভাগিনা এখানে কিভাবে আসবে, এটা কিভাবে সম্ভব, এখানে কিভাবে আসবে? তখন বলছেন যে আমার কথাও তো সেটা, আমার ভাগিনার তো এখানে আসার কোনো সম্ভাবনাই নেই, কারণ আমার ভাগিনাকে আমি নিজের হাতে হত্যা করেছি। তখন উনি ওই লোকটি খুব অবাক হলেন যে আপনি আপনার ভাগিনাকে নিজের হাতে হত্যা করেছেন, কিন্তু কেন? তখন উনি ওই ঘটনাটি বললেন যে ওনার একটাই বোন ছিল, যখন ওনার বোনের বিবাহ মানে বয়স হয়ে গেল তখন একটি ছেলে দেখে ওনার বোনকে বিবাহ করিয়ে দিলেন। বিবাহের পরে ওনার বোন বারবার যখন নিজের সম্পত্তি দাবি করছিল ভাইয়ের কাছে, তখন ভাই বলছিল যে তোমাকে এত বছর ধরে লালন পালন করেছি, কত টাকা পয়সা খরচ হয়েছে, বিয়ের জন্য খরচ করেছি, তোমার যা সম্পত্তি ভাগে ছিল সবই টাকা পয়সা খরচে ব্যয় হয়ে গেছে, সুতরাং তোমার কোনো সম্পত্তি আমার কাছে নেই, সব সম্পত্তি খরচ করে ফেলেছি তোমারই পিছনে। তখন বোন ভাইয়ের সাথে আর বেশি আর্গুমেন্টে যায় নাই, কারণ হচ্ছে যে যেহেতু বাবা মা মারা যাওয়ার পরে ভাই তাকে বড় করেছিল, এই জন্য উনি আর কোনো আর্গুমেন্টে যান নাই। কিন্তু কিছুদিন পরে ওনার সন্তান হয় এবং ওনার স্বামী খুব অসুস্থ হয়ে যান। যখন স্বামীর চিকিৎসার জন্য বারবার ভাইয়ের কাছে আসছিল যে ভাই আমাকে কিছু টাকা দাও, স্বামীর চিকিৎসা করাবো, তখন বলছেন যে
আমি তোমাকে কোনো টাকা দিব না। এভাবে বারবার তার বোনকে ফিরিয়ে দিয়েছে এবং একদম বিনা চিকিৎসায় ওই মহিলাটির স্বামী মারা যায়। তখন অনেক কষ্টে ওনার সন্তানকে উনি বড় করতে থাকেন এবং এক পর্যায়ে উনি নিজেও অসুস্থ হয়ে যান। সন্তান যখন আবার একটু বোঝা শিখেছে, 7-8 বছর বয়স হয়ে গেছে, তখন তার মামার কাছে গিয়ে বলেছে যে মামা, আমার মাও অসুস্থ, তার চিকিৎসা করা প্রয়োজন, আপনি কিছু টাকা পয়সা দেন। তখন বারবার উনি ওনার ভাগিনাকে ফিরিয়ে দিয়েছে এবং শেষ পর্যন্ত ওই বাচ্চা ছেলেটির মাও সম্পূর্ণ বিনা চিকিৎসায় মারা যায়। আচ্ছা, ওনার ভাই কোনো সহযোগিতা করেন নাই। যখন এই ধরনের ঘটনা দেখে ওই বাচ্চা ছেলেটির মনেও খুব দাগ কাটে যে আমার মামা এরকম করলো, তখন উনি ওর মামার সাথে বিভিন্নভাবে ঝগড়াঝাটিতে লিপ্ত হয়। ওই অল্প বয়সী ছেলেটাই, আচ্ছা, যে আমার সম্পত্তি হয় বুঝিয়ে দিবা, না হলে আমি বিচার সালিশের কাছে পুলিশের আশ্রয় নিব। তখন উনি অবস্থা বেগতিক দেখে একদিন বললেন, ঠিক আছে তুমি রাত্রে এসো, আমি তোমার সম্পত্তি বুঝিয়ে দেব। যখন ছেলেটি সত্যি সরল বিশ্বাসে রাত্রে ওনার বাড়িতে এসেছিলেন, তখন উনি ছেলেটিকে খুব নৃশংসভাবে হত্যা করে একটি জায়গায় ফেলে রাখে এবং ওই লোকটি তারই আর এক শত্রুকে ওই হত্যা মামলায় ফাঁসিয়ে জেলখানায় ঢুকিয়ে দেয়। তো উনি যখন ওই হজ করার কার্যক্রম শুরু করবেন, তখনই দেখে ওনার ওই ভাগিনা বড় একটি দা নিয়ে ওনার প্রতিমধ্যে দাঁড়িয়ে আছে এবং ওনাকে ধাওয়া করে। তো এই ঘটনাটি রাসেল ভাই যে হয়তো অতটা ভয়ের না, কিন্তু আসলে এর মধ্যে কিন্তু অনেক কিছু শিক্ষণীয় আছে। তো তারপর আমি আর একটা কথা বলতে চাই রাসেল ভাই, আমি শুরুতে যে একটা স্টোরি বলেছিলাম যে একটা পাগলের ঘটনা এবং এখন একটি মৃত ছেলের ঘটনা যে বারবার এসে সামনে দাঁড়িয়ে থাকে, বাধা দেয়, এখানে কিন্তু একটা আত্মার বিষয় চলে আসছে। আসলে আত্মার বিষয়টি কি? আসলে কি এরকম যে মানুষ মারা যাওয়ার পর এভাবে এসে মানুষকে বিরক্ত করে? আসলে কিন্তু রাসেল ভাই বিষয়টা তা না। কারণ আমাদের কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, আসলে মানুষ যখন মারা যায় তখন আত্মাটা ইল্লিন বা সিজ্জিন দুটার এক জায়গায় চলে যায় তার আমলের পার্থক্যের কারণে, এবং আল্লাহ তাআলা আনটিল দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তাআলা এই আত্মাগুলোকে ওখানেই রেখে দেবেন এবং পরবর্তীতে সেগুলোকে রিলিজ করবেন। এখন তাহলে এই যে রূপ ধরে এরা কারা আসে, কারা এটা, তাহলে কি হচ্ছে? আসলে ভাই যে মানুষ যদি কোনো খারাপ লোক হয়, তো দেখা যায় তার সাথে কিছু খারাপ জিন থাকে, সে হয়তো নিজেও বোঝে না। আবার যদি কেউ ভালো লোক হয়, তার সাথেও কিছু ভালো জিন থাকে, কিন্তু সে নিজেও সারা জীবনও বুঝতে পারে না। ওই ভালো লোকগুলো, ভালো জিনগুলো তার সাথে থাকে, তার উপকার করার চেষ্টা করে। তো অনেক সময় এই জিনেরা এই ধরনের কিছু ঘটনা ঘটায়, আমরা সেটাকে আত্মা মনে করি। এই যে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন জায়গাগুলোতে সুইসাইড হয়েছে, আমরা সেখানে একটা হন্টেড প্লেস হিসাবে সেটা পরিগণিত হচ্ছে। আমরা দেখি যে ওই সুইসাইড যিনি করেছেন তিনি ওখানে ঘুরে বেড়াচ্ছেন। আসলে ব্যাপারটা কি? আসলে কি সত্যি উনার আত্মা ওখানে আসে? না, আসলে কিন্তু বিষয়টা তা নয়। উনি যেভাবেই মারা যাক, সুইসাইড করে মারা যাক, ভালোভাবে মারা যাক, ওনার আত্মা ইল্লিন বা সিজ্জিনে চলে গেছে। আল্লাহ জানেন ওনার আত্মা ওখানে কোথায় তিনি রাখবেন। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যেমন পড়াশোনা করতে বসি, সুন্দর একটা পরিবেশের দরকার হয় পড়া মনে রাখার জন্য, ঠিক তেমনি ব্ল্যাক ম্যাজিক ওই 4টা তাল গাছ আপনার রাতে 4টা তাল গাছ এক হয়ে যায়, এক হয়ে একটিতে পরিণত হয়। এবং এটা এলাকাবাসী দেখেছেন? এটা এলাকাবাসী অনেকে দেখেছে, এখনো ঘটে। আচ্ছা, এখনো ঘটে। এবং আপনাদেরকে ব্রিজের কথা বলছিলেন, সেখানে কি ঘটে? সেখানেও তো মনে হয় হন্টেড একটা ব্রিজও আছে, আপনি বলছিলেন। হন্টেড একটা ব্রিজ, ওখানে ছোট একটা বাচ্চা মেয়ে দেখা যায়, সে এখন বড় হয়েছে, আমাদের এলাকার মুরব্বী। মেয়েটা কি ওখানেই আস্তে আস্তে বড় হচ্ছে এরকম? রাত্রাই বড় হচ্ছে। তাই তার মানে হচ্ছে যে আগে যে যারা ছোট মেয়ে দেখতো সেই মেয়েটাকেই এখন আস্তে আস্তে বড় দেখছে। এবং এই মেয়েটা কি আসলে কোনো অস্তিত্ব আছে? হ্যাঁ, অস্তিত্ব আছে, যারা তাদের সাথে ঘটে তারা দেখে মাঝে মধ্যে, আমাদের কাছে বলে, এই আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। হাতে আর সময়ও নেই, ফিরে এসে এসএমএস সবকিছু পড়ি। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড, রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। তো এবার ঘটনায় যাই। আমাদের অনেক মানুষেরই কিন্তু অ্যান্টিক জিনিসের প্রতি আগ্রহ রয়েছে, তাই না? তো তিনিও ঠিক সেভাবেই লিখছেন যে অনেক মানুষ আছেন। আচ্ছা, তার আগে বলি যে আমি জানি ভালো থাকার দলে আপনি, তাই ওটা জিজ্ঞেস করব না। আমি সাদবান ফ্রম কুয়ালালামপুর। আমার 2007 এর একটা ইনসিডেন্ট লিখে পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। অনেক মানুষই আছেন যারা অ্যান্টিক জিনিসের প্রতি বেশ অ্যাট্রাক্টেড হন। আমিও সেই দলের একজন। অনেক অ্যান্টিক শোপিস
আইটেমস কালেক্ট করতাম আমি আনটিল 2007 একটা ঘটনা আমার এই শখটাকে সম্পূর্ণ একটা নাইটমেয়ারে বদলে দেয়। ইয়ার 2007, আমরা তখন বাংলাদেশে থাকতাম। আমাদের বাসায় একটা অ্যান্টিক দোলনা কিনে আনা হয়। বলে রাখা ভালো, দোলনাটা সারপ্রাইজিংলি অনেক কম দামে পাওয়া যায়। কেনা হয় বাংলাদেশেরই একটা অ্যান্টিক শপ থেকে। দোকানের অ্যাড্রেস বা দোকান কোথায় এটা তিনি আমাকে জানিয়েছেন, বাট সেটা আমি জানাবো না, কিন্তু আপনারা আন্দাজ করতে পারবেন। আপনারা এমনিতে আন্দাজ করতে পারবেন যে এই শহরে কোথায় অ্যান্টিক জিনিসপত্র পাওয়া যায়। তো আমার মা আর অনেক পছন্দের জিনিস, আমার মায়ের অনেক পছন্দের জিনিস হয় ওটা, বাট অ্যান্টিক জিনিস তাই ইউজ করা হতো কম। যেদিন কিনে আনা হয় ওই দিন রাতেই ফার্স্ট টাইম মনে হয় বাসায় আমরা 3 জন ছাড়াও আরো কেউ আছে, যেন সে আমাদের সাথেই বাসায় আছে। আমার বাবা কোনো কেয়ার দেয় না, বাট আমার মা এবং আমি ফিল করি কেউ আছে, যদিও আমরা মনের ভুল ভেবে ইগনোর করে যাই। কিন্তু রাতে একদম মিডনাইটের দিকে বাসায় হামিং অথবা লাইট ভয়েস সিঙ্গিং এর সাউন্ড পাওয়া যায়। আমার প্যারেন্টসরা ডিপ স্লিপে, বাট আমি অনলাইনে গেমিং করছিলাম, তাই জেগেছিলাম। আমি এখনো সেই সাউন্ডটা ভুলতে পারি না। নাইটমেয়ারে কোনো মেয়ে গান গাচ্ছে আমাদের বাসায় ওপেন স্পেস থেকে। সো আমি উঠে যাই দেখতে, এটা ভেবে যে মেবি পাশের বাসা থেকে আওয়াজটা আসছে। পাশের বাসায় যে ফ্যামিলি থাকতো ওই ফ্যামিলির আপু আবার গান গাইতো, তাই আমার ধারণা হয় সেই মেবি গানটা গাইছিল, এবং অনেক রাত হওয়ায় জাস্ট আমাদের বাসায় সেটা শোনা যাচ্ছিল। এবং আমাদের ওই ওপেন স্পেসে উইন্ডো সামনে ওই আপুর রুমের উইন্ডো ছিল। তো যাই হোক, আমি রাতে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে আপুকে জিজ্ঞেস করি সে রাতে গান গেয়েছিল কিনা। আপু উল্টা আমাকে কোয়েশ্চেন করে বসে যে আমাদের বাসা থেকে কেউ গান গাইছিল কিনা। আমি শুনে খুব অবাক হয়ে বলি, আমাদের বাসা থেকে ফিমেল ভয়েসে কে গান গাইতে পারে? যাই হোক, দেন ওই দিন বিকেলে আমি লক্ষ্য করি দোলনায় একা একা দোলনাটা দুলছে। আমি ভাবি মেবি আম্মু বসেছিল, উঠে গেছি, বাট তখনই আমার মনে হয় আরে আম্মু তো বাসায় নেই দুপুর থেকে, এবং বাবা অফিসে, আর দোলনাটা বেশ ভারী, বাতাসেও তো ওটা এমন ভাবে দোলার কথা নয়। আমি ব্যাপারটা আমার পেরেন্টস আসলেই বলি, বাট তারা বলে আমার মনের ভুল। যাই হোক, ওই দিন রাতে আবার সেই গানের আওয়াজ, কেউ গান গাচ্ছে, খুব হালকা ভয়েস। এবার আমি উঠে যাই এন্ড পুরো বাসার সব রুম ঘুরে ঘুরে দেখি কেউ নাই, বাট আমি যে রুমটায় যাই সেই রুমেই ডিফারেন্ট রুম থেকে, মানে অন্য একটা রুম থেকে, মানে পাশের রুম, যে রুমে যান সেই রুম না, অন্য কোন রুম থেকে আওয়াজটা আসে। আমি ওপেন স্পেসে গেলে গানের আওয়াজটা থেমে যায় এবং খেয়াল করে দেখি দোলনাটা আবার দুলছে, লাইক কেউ ওখানে বসে আছে। আমার সাহস হয় না। আমি মনে মনে দোয়া পড়তে পড়তে আমার রুমে এসে শুয়ে পড়ি। সকালে উঠে দেখি আমার রুমে টিভিটাও অন, টিভির পাশে রাখা একটা প্লে স্টেশনটাও অন। আম্মু বেশ বকা দেয় যে রাতে টিভি অন করে কেন আমি ঘুমিয়েছি। আশ্চর্যের ব্যাপারটা হলো যে আমি তো রাতে টিভি মানে অনই করিনি। ওই দিন পাশের বাসার আপু এসে আরো বড় শকিং কথাটা বলে। আপু বলে যে সে রাতে উইন্ডো দিয়ে দেখেছে আমাদের বাসার ওপেন স্পেসের দোলনাতে একটা মেয়ে বসে আছে, মেয়েটা দোলনাতে বসে গান গাচ্ছে। আপু আরো খেয়াল করে দেখে যে মেয়েটা আর কেউ না, মেয়েটা সে নিজেই। মানে আপু তার উইন্ডো থেকে আমাদের বাসার ওপেন স্পেসের দোলনায় নিজেকেই দেখতে পায়। এন্ড আরো ভয়াবহ থিং হলো আপু দেখতে পায় তার মতো দেখতে মেয়েটার গলা দিয়ে
রক্ত পড়ছে। আপু এটা দেখে সিক হয়ে যায় এবং বলে রাখা ভালো যে ওই দোলনাটা আবার মানে আসার পর থেকে আমাদের বাসায় আমার প্যারেন্টসদের মধ্যে একটু আমাদের প্যারেন্টসদের পেশেন্স একটু কমে যায়, একটুতেই তারা রেগে যায়। খালি বাসার এনভায়রনমেন্টটাই হোল চেঞ্জ হয়ে যায়। আমিও অল টাইম টায়ার্ডনেস এন্ড অফেন হেভি হেড ফিল করতাম। বাসার ভোল্টেজ অফেন খুব আপ ডাউন করতো এন্ড মাঝে মাঝেই ডিফারেন্ট রুমের ডোর একাই খুলে যেত এবং লেগে যেত। তাও আমি ওই দিন রাতে প্ল্যান করি একটা রেকর্ডার অন করে দোলনাটার পাশে রেখে দেই, দিয়ে আমার রুমে এসে টিভি দেখতে থাকি। খেয়াল করি ঠিক 3টার পর এগেইন হামিং এবং তারপরে গান। এবার আমি আমার রুমের ডোর থেকে দেখি ওপেন স্পেসের দোলনাতে একটা মেয়ে বসে আছে। বলে রাখা ভালো আমি বেশ পাওয়ারফুল গ্লাস ইউজ করি, বাট রাতে হালকা ডার্কে খুব ভালো করে দেখতে পাই না, তাই আমি খুব ক্লিয়ার করে ফেসটা দেখতে পাইনি। আমি খুব বেশি ভয়ে রুমের ডোর লাগিয়ে দিয়ে বেডে শুয়ে সামারেও ব্ল্যাঙ্কেটের ভেতর ঢুকে থাকি এবং আমার বারবারই মনে হয় যে আই এম সেফ ইনসাইড। হোল নাইট আমার এক ফোঁটা ঘুম আসে না। হঠাৎ ফিল করি যে গানের সাউন্ডটা আর হচ্ছে না, বাট কোনো একটা ডোর ওপেনের সাউন্ড হলো। ব্ল্যাঙ্কেটটা সরিয়ে দেখি আমার রুমের ডোরটা খোলা। আমি ওঠার সাহস না করে ওয়ালের দিকে ফেস করে শুয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকি। এভাবে করতে করতে ভোর হয়ে যায়। আম্মু ফজরের নামাজের জন্য উঠেছেন দেখে আমি দৌড়ে আমার রেকর্ডারটা আনি এন্ড আশ্চর্যের ব্যাপার রেকর্ডারে কোনো সাউন্ডই নেই, বাট একটা সাউন্ড ক্লিপ আছে যেটা লাইক পিসফুল নাইটের সাউন্ড ক্লিপ। বাট আমার রুমের ডোরটা ওপেন হওয়ায় সাউন্ডটা রেকর্ডারে রেকর্ড হয়নি। আমি এসবের পর আম্মুকে সব বলি এন্ড আম্মু পাশের বাসার আপুর সাথেও কথা বলে এবং জানতে পারে কিছু একটা হচ্ছে। আমি দেরি না করে ওই অ্যান্টিক শপে যাই এবং জানতে চাই যে এই দোলনাটার কি প্রবলেম এন্ড এটা রিটার্ন করব। ওই শপে গিয়ে জানতে পারি যে এই দোলনাটা অ্যাকচুয়ালি অ্যান্টিক না, এটা হার্ডলি 5 থেকে 6 বছরের পুরনো একটা দোলনা এন্ড এটা ছিল উত্তরের একটা ফ্যামিলির। আর আমি একটু খোঁজ নিয়ে জানতে পারি যে দোলনাটা ছিল ওই ফ্যামিলির মেয়েটার গলা কাটা লাশ পাওয়া গিয়েছিল। তারপর থেকে মেয়েটার ফাদার দোলনাটা দিয়ে দেয় অ্যান্টিক শপে দেখে এবং যেখান থেকে আরেক পার্সন ওটা কিনে নিয়ে গেছিল এবং উইদিন 3 days সে সেটা রিটার্ন করে যায়। আমরা সেকেন্ড কাস্টমার ছিলাম। যাই হোক, দেন শপ থেকে লোক আমাদের সাথে আমাদের বাসায় যায় আর দোলনাটা নেয়ার জন্য বাসার ডোর খুলতেই দেখি পুরো বাসাটা একদম উল্টা পাল্টা হয়ে আছে, লাইক কোনো ঝড় বয়ে গেছে এই বাসার ওপর দিয়ে। এবং এবং ভেতরে মোস্ট শকিং থিং হলো যে দোলনাটা ফ্লোর থেকে উঠাতেই দোলনার নিচে দোলনার প্লেসগুলো যে প্লেসগুলোতে ফ্লোর টাচ করেছিল সেই প্লেসগুলোতে ব্লাড লেগে আছে দেখা যায়। দোলনা নেয়ার লোকগুলো সেটা নিতে চায় না ওই অবস্থা দেখে। সো আমি অন্য লোক ডেকে নিয়ে সব থেকে অন্য লোক ডেকে নিয়ে আসি। এটাও বলে রাখি যে দোলনাটা আমাদের বাসায় ছিল 6 থেকে 7 দিন, বাট ওই কয়দিনে বাসায় প্যারানরমাল থিংস হতো। বাট খুব বেশি অবাক করা ব্যাপার যে আজও আমি ভাবি যে কোনো ব্যাপারই আমার প্যারেন্টসদের চোখে পড়তো না। আমি দেখতে পেতাম আমার নেইবাররা মোটামুটি সবাই বুঝতে পারতো যে আমাদের বাসায় কোনো প্রবলেম হচ্ছে, বাট অনলি আমারই বাসায় থাকা 2 জন মানুষ বুঝতে পারতো না। যেটা রিজনটা হচ্ছে আমি খুঁজে পাই না। এন্ড আমি দোলনাটা দিয়ে আসার পর আমার বাসার সব অ্যান্টিক থিংস সবকিছু সরিয়ে ফেলি। এন্ড ওয়ান্স যেটা ছিল আমার হবি, নাও সেটা আমার ফোবিয়া। তো এই ছিল আমার ঘটনা, আমার লাইফের ইনসিডেন্ট। ভালো লাগলে পড়ে শোনাবেন এন্ড ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ সাদমান ফর দ্য বিউটিফুল স্টোরি। আমার কাছে অনেক ভালো লেগেছে এটা এবং আসলে অনেক অন্যরকম একটা স্টোরি এবং অনেক ডিটেলড, মানে সবকিছু অনেক বেশি ইন্টারেস্টিং ছিল আপনার স্টোরিটার। থ্যাংক ইউ ভেরি মাচ। যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ঘটনায় চলে যেতে হবে আবারও, এবং এই ঘটনাটা ইমেইলের স্টোরি। সো স্টোরিটা
ঠিক যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, দেখেন কেমন লাগে। আমার কাছে বেশ ভালোই লেগেছে। লিখেছেন, হ্যালো রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করব না, আপনি অলওয়েজ ভালো থাকার দলে। আমার নাম সাদমান এবং আমি থাকি কুয়ালালামপুরে। আমি একজন গ্রাফিক ডিজাইনার স্টুডেন্ট। আমি আমার লাইফের মোস্ট রিসেন্ট কিছু ইনসিডেন্ট লিখে পাঠালাম। ইংলিশে বাংলা লেখার জন্য সরি, পড়ে শোনাবেন, পড়ে শোনালে খুশি হব। তারপরে তিনি তার নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়েছেন এবং ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিয়েছেন তার। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। যে ফেসবুকের এই ব্যাপারটা আমরা সবসময় বলি যে আপনি দিয়ে দিবেন আপনার ফেসবুক আইডিটা। তো আমাদেরকে দেখতে পাচ্ছি তিনি যেভাবে লিখেছেন ঘটনাটি সেভাবেই পড়ছি। আমার ঘটনাটা শুরু হয় লাস্ট ইয়ারে, 2014 থেকে। আমি মালয়েশিয়াতে থাকি আমার প্যারেন্টসদের সাথে সিন্স 2012। আমার ফাদার একজন ব্যাংকার এবং ভেরি লজিক্যাল থিঙ্কার। আমাদেরকে লিখেছেন তারপরে যে যাই হোক 2014-এ আমরা বেশ আমরা কোন একটা কারণে বাসা শিফট করি এবং এখন যে বাসাটায় আছি এবং এখন কারেন্ট বাসাটায় আছি। আমাদের বাসাটা 14th ফ্লোর এবং বিল্ডিং এর পাশে একটা ওল্ড চাইনিজ সেমেট্রি আছে যেটা অলমোস্ট 200 years old। সেমেট্রি অর আইসে গ্রেভিয়ার্ডটার জন্য এই বিল্ডিংটায় মাঝে মাঝেই বেশ কিছু প্যারানরমাল অ্যাক্টিভিটি হয়, বাট অ্যাজ আমার ফাদার একজন লজিক্যাল থিঙ্কার, তাই এসব ব্যাপারে কোনো কেয়ার দেয় না। এবং আমি কেয়ার দেই কিছু পাস্ট ইনসিডেন্টের জন্য। যাই হোক, এই বাসায় 2014-এ ফিফা ওয়ার্ল্ড কাপের আগে আমরা শিফট হই এবং তখন থেকে কিছু ঘটনা এখানে ঘটে এবং সেটা হচ্ছে যে এখানে এসে প্রথমে যেটা হয় সেটা হচ্ছে প্রথম দিকে সব ঠিক ছিল। দেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2014 শুরু হলে আমি মোটামুটি সবগুলো ম্যাচ দেখতাম এবং সবগুলো ম্যাচ দেখতে শুরু করলাম। আমার একটা আর্জেন্টিনার জার্সি ছিল যেটা আমি ফার্স্ট ম্যাচের দিন পড়লাম। ফার্স্ট ম্যাচের পর আশ্চর্যভাবে সেকেন্ড ম্যাচের দিন আমি যখন জার্সিটা পরার জন্য খুঁজি তখন ফুল বাসা খুঁজেও কোথাও পাই নাই। আমার আম্মু বলে যে আমার ক্যাবিনেটে থাকার কথাই, আর এলস তিনি জানেন না। আমি সবকিছু ওলট পালট করেও জার্সিটা খুঁজে না পেয়ে আমি কোথাও পেলাম না এবং আমি শেষ পর্যন্ত বাদ দিলাম। ভেবে নিলাম মেবি আমি কোথাও ফেলে রেখেছি, খুঁজে পাচ্ছি না, পরে পাবো, সো বাদ দিলাম। বাট এরপর আস্তে আস্তে আমার রাতে বাসায় আমি কিছু নয়েজ শুনতে শুরু করলাম। মনে হতো যেন কেউ বাসার ভেতরে বা বাসার ভেতরে কেউ হাঁটছে। যখন আমরা তিনজনই শুয়ে পড়েছি অলরেডি, মনে হতো কেউ কিচেনে মেবি কাজ করছে। এভাবে ডিফারেন্ট টাইপের নয়েজ হয়। এরপর তার ঠিক কয়েকদিন পরে আমার প্যারেন্টস একটু বাইরে ছিলেন, আমি বাসায় একা এবং আমার প্যারেন্টস বাসায় আসতে মোটামুটি রাত হয়ে যায়। বাট তারা এসে দেখেন যে মেইন ডোরটা খোলা এবং আমি আমার রুমে কম্পিউটারে গেমে বিজি ছিলাম এবং বাট আমার ডোরের কাছে এবং তার ধারণা হয় যে এটা আমি খুলে রেখেছি। বাট আমি কোনোভাবেই বোঝাতে পারি নাই যে আমি ডোরের কাছে ও যাই নাই। তার ঠিক পরদিনই রাতে ডিনারের পর ঘুমানোর আগে আমার ফাদার মেইন ডোরে লক করেন এবং লক করে আমি এবং আমার ফাদার একটু কথা বলছিলাম ওই মেইন ডোরের সামনেই, এন্ড আমাদের সামনেই ডোরটা হঠাৎ করে একা একা খুলে গেল। 3টা টাইট লক একা একা খুলে গেল চোখের সামনে। আমার লজিক্যাল থিঙ্কার ফাদার কোন লজিক দিয়ে প্রুফ করতে পারেন না যে কিভাবে এই ব্যাপারটা এটা প্যারানরমাল না। ইয়েস, সেও এগ্রি করলো এটা প্যারানরমাল। বলে রাখা ভালো, মালয়েশিয়াতে বাসা নিতে হয় কন্ট্রাক্ট সিস্টেমে। সো আমরা কন্ট্রাক্টের কারণে ইমিডিয়েটলি বাসাটা ছেড়ে দিতে পারলাম না। বাট এরকম ঘটনা এভরি নাইট ঘটেই যাচ্ছিল। এভাবে কেটে যায় কয়েক উইক। দেন আমার ফাদার একজন সাইকিক মিডিয়ামকে ডাকেন। বলে রাখি, সাইকিক মিডিয়াম কোনো হুজুর অর আলেম নন,
সাইকিক মিডিয়াম এমন একজন পার্সন যে আশেপাশের এনার্জির প্রেজেন্স বুঝতে পারেন এবং ইদার সেটা জিন অর স্পিরিট। সো সেই সাইকিক পার্সন আমাদের বাসায় আসেন, এসে অলমোস্ট 5 আওয়ার্স স্পেন্ড করেন অ্যান্ড আনটিল মিডনাইট থাকেন। দেন উনি জানান আমাদের বাসায় ট্র্যাপড স্পিরিট আছে। আমরা এনশিওর হওয়ার ট্রাই করি যে এই ইদার ইটস স্পিরিট অর ইটস জিন। উনি কনফার্ম করেন যে না, এটা স্পিরিট, কোনো জিন না। আমরা দেন ওনার কথায় একজন হুজুরকে ডাকি। একজন পাকিস্তানি হুজুর বাসায় আসেন অ্যান্ড উনি বাসা বন্ধ করেন এবং এদিকে আমরা জানার ট্রাই করি যে এই স্পিরিটটা এখানে কেন এবং কে। আমরা কিছুই খুঁজে বের করতে পারি না, বাট সাইকিক মিডিয়াম আমাদের জানান এই স্পিরিট এখানে ট্র্যাপড আছে অনেক ইয়ার ধরে। তো যাই হোক, হুজুর বাসা বন্ধ করার পর আর কোনো প্রবলেম হয় না, সব ঠিকঠাক থাকে। বাট হঠাৎ 2016 জানুয়ারির দিকে আবার ওই আগের সাউন্ডগুলো আমরা শুনতে শুরু করি। এবার ব্যাপারটা আরেকটু ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ এবার কিছু দেখতেও পাই আমরা। এই তো কয়েক মান্থ আগে আমি রাতে ডিনার করে আমার রুমে এসেছিলাম এবং রুমের কাছে আসতেই দেখি আমার কম্পিউটার টেবিলের চেয়ারে কেউ একজন বসে আছে। ছেলে না মেয়ে তা বুঝতেই দেখলাম কেউ নেই, বাট রুমটায় ফিল করলাম অনেক ঠান্ডা। চেক করে দেখলাম এসিটা অফ, স্টিল রুম অনেক ঠান্ডা। বুঝতে বাকি রইল না আমার যে বাসাটা বন্ধর যে এফেক্টটা সেটা মেবি এখন আর নাই। এবং দেন আমি এগেইন ওই হুজুরের সাথে কন্ট্যাক্ট করলাম, আর হুজুর আমাকে বললে যে 2 দিন পর আসবেন। দেন ওই ঘটনার পর দিন ছিল ফ্রাইডে। আমি আগেই নামাজ শেষ করে ভূত এফএম শোনার জন্য রেডি হচ্ছিলাম, বাট ইন দ্য মিন টাইম আমার মা চিৎকার দিয়ে ওঠেন অ্যান্ড তার রুমে গিয়ে দেখি রুমে স্মোকে ভরে গেছে, লাইক আগুন লেগেছে। আমার মা বলেন রুমে কেউ ছিল অ্যান্ড ভ্যানিশ হতেই রুমটা ঠান্ডা হয়ে স্মোকে ভরে গেছে। দেন ওই ঘটনার পর ওই রাতে আমি ভূত এফএম শুনি এবং লাইফে ফার্স্ট টাইম বেশ ভয়ের জন্য আমি ভূত এফএম বাদ দেই। দেন হুজুরও বেশ সিক হয়ে যান অ্যান্ড আসতে পারেন না এবং ওই সাইকিক মিডিয়ামও মালয়েশিয়াতে নেই। সো আমি অনেকটাই অসহায় হয়ে আরেকজন কাউকে খুঁজি, বাট খুঁজে পাই না কাউকেই। সো আমার আম্মু এভরিডে বাসায় কোরআন পড়া স্টার্ট করেন অ্যান্ড আস্তে আস্তে অ্যাক্টিভিটি কমে যায়। দেন হুজুরও সুস্থ হয়ে বাসায় এসে বলেন বাসা বন্ধটা কোনো ফোর্স চলে গেছে, কোনো ফোর্স চলে গেছে, বাট উনি এগেইন বাসা বন্ধ করে দেন। এরপর লাস্ট উইক থার্সডে নাইটে অ্যারাউন্ড 2:45 দিকে আমি ঘুমানোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। খুব কেয়ারফুলি শুনবেন সবাই। অ্যান্ড একটু টয়লেটে যাই। টয়লেটে গিয়ে টয়লেটের ভেতরে তালের পিঠার মতো একটা স্মেল পাই এবং বেশ ভালোভাবেই টয়লেটে স্মেলটা ভরেছিল। আমি আম্মুকে ডাকি, আম্মু স্মেল পেয়ে বলে যে মেবি কেউ তালের পিঠা খাচ্ছে। আমার বেশ একটু কৌতূহল লাগে যে এত রাতে তালের পিঠা। যাই হোক, ব্যালকনিতে যাই, গিয়ে পাশের বাসার ব্যালকনিতে দেখতে পাই একজন লোক বসে বসে কিছু একটা খাচ্ছেন, মেবি পিঠা। বাট সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার সেটা হচ্ছে পার্সনটাকে আমি পাশের ব্যালকনিতে দেখি তিনি আমার ফিউচার ফাদার ইন ল, যিনি তখন বাংলাদেশে। একদম ওই মোমেন্টে আমি আমার ফিয়ান্সেকে ফোন দেই এবং জিজ্ঞেস করি যে সে বলে ইয়েস, আমার বাবা আমার বাসায় ঘুমাচ্ছেন। এবং আমি তখনই ভয়ে আয়াতুল কুরসি পড়তে শুরু করি। পরদিন খোঁজ নিয়ে জানতে পারি যে পাশের ওই ব্যালকনির বাসাটায় 2010 থেকে খালি পড়ে আছে। ওনার থাকেন ইউএসএ এবং বাট কোনো পার্সোনাল রিজনে সে রেন্ট দেয় না। আমি দেন রাতে অ্যাজ ইউজুয়াল আমি এশার নামাজ পড়ে ডিনার করে রেডি হচ্ছিলাম ভূত এফএম এর জন্য। ঠিক যখন ভূত এফএমটা শুরু হলো, which is 2 AM
অফ মাই লোকাল টাইম ওই মোমেন্টে বাইরে বেশ নয়েজ শুনতে পাই অ্যান্ড ব্যালকনিতে গিয়ে দেখি নিচে অনেক লোকজন মেইন ডোরটা খুলে জানতে পারি যে পাশের ওই ব্যালকনি থেকে একজন সুইসাইড করেছে। ছেলেটা অস্ট্রেলিয়ান, বাট সবার কোয়েশ্চেন হলো সেই ছেলেটা তো ওই বাসায় ঢুকলো কিভাবে? সিকিউরিটি দেখে লক ব্রেক না, সিকিউরিটি দেখে যে লক ব্রেক না, লক খুলে ঢোকা ভেতরে, which looks like he had keys, অর্থাৎ তালা খোলা ছিল, ভাঙা ছিল না। নাও বলে রাখা ভালো যে সুইসাইড যে করেছেন সে ওই ব্যালকনির ঠিক ওপরের ফ্ল্যাটে থাকতো অ্যান্ড একা থাকতো। নাও থিং ইজ সে সুইসাইড করলো কেন, এবং এই বন্ধ বাসায় এসে এই ব্যালকনি থেকে জাম্প করলো কেন নিজের ব্যালকনি থেকে না, অ্যান্ড সে ভেতরে ঢুকলো কিভাবে? পুলিশ সিসিটিভি ফুটেজে চেক করে শকিং একটা থিং দেখতে পায় যে ছেলেটা লাইক ঘুমের মাঝে হেঁটে হেঁটে আসছে এবং ডোরটা কেউ লাইক খুলে দিল, বাট কোন ফিগার অর পার্সনকে সিসিটিভিতে দেখা যাচ্ছে না, অনলি ছেলেটাকেই আমরা দেখতে পাই এবং ছেলেটা যাচ্ছে। সো ডোরটা একাই খুলে গেল এবং ছেলেটা ভেতরে স্লিপ ওয়াক যেভাবে হয় সেভাবে ভেতরে ঢুকে গেল এবং সিসিটিভির করিডোরে বাসার ভেতরে ঢোকার পর কি হলো তা দেখা গেল না, বাট বাসাটা অনেক দিন বন্ধ থাকার কারণে বেশ ধুলা এবং পুলিশের ডোর খুলে দেখতে পেল যে ধুলাতে ছেলেটার ফুটপ্রিন্ট আর আরেকটা ফুটপ্রিন্ট আছে এবং যেটা মেবি কোনো মেয়ের, বাট সিসিটিভিতে দেখা গেল অনলি ছেলেটাই ভিতরে ঢুকলো, দেন ডোর খুলে দিল কে, অ্যান্ড ওই ফুটপ্রিন্টটাই বা কার? ছেলেটা এখানে থাকতো একা এবং ওই ফ্ল্যাটের কি অনলি একজন সিকিউরিটির কাছেই ছিল এবং ফুটপ্রিন্ট গুলো এমন ছিল লাইক কোনো মেয়ে ওই ছেলেটাকে হাত ধরে মেইন ডোর থেকে ব্যালকনিতে নিয়ে যাচ্ছে। যাই হোক, আমিও বেশ কিউরিয়াস হয়ে ওই ফ্ল্যাটের সামনে যাই লাস্ট সানডে যখন পুলিশ আর কেউ ছিল না, বাট ডোরটা খোলা ছিল বিকজ পুলিশের ইনভেস্টিগেশন চলছিল। যাই হোক, আমি বাসার ডোর থেকে দেখতে পাই একটা সোফা, অ্যান্ড অলমোস্ট শকিং থিং, ওই সোফার ওপরে একটা আর্জেন্টিনা জার্সি। আমি একজন গার্ডকে ডাকি এবং কিছু টাকা দেই এবং দিয়ে বলি যে ওই জার্সিটা আমাকে একটু দেখান, এবং আমি জার্সিটা হাতে নিয়ে দেখি 10 নাম্বার এবং নিচে এস লেখা, যেটা আমার জার্সি এবং যেটা আমার জার্সিতে আমি স্পেশালি লিখে নিয়েছিলাম। সো শিওর হলাম এটা আমার সেই 2014-এর মিসিং হওয়া সেই জার্সিটা, বাট আমি ওইটা নিতে পারলাম না বিকজ ওই বাসা আর এভরিথিং এভিডেন্স। সো যাই হোক, জানি না যে আমার জার্সিটা কিভাবে ওই বন্ধ বাসায় গেল এন্ড এখানে কি হচ্ছে। যাই হোক, আমি ছেলেটার সুইসাইডের ইনভেস্টিগেশনটা এখনো চলছে, সাথে এটাও বের করার চেষ্টা চলছে যে কেন ওই বাসায় 2010 থেকে খালি পড়ে আছে। যদি আমি জানতে পারি তাহলে অবশ্যই আপনাকে লিখে পাঠাবো। ভালো থাকবেন অ্যান্ড ইয়েস, আপনার ডায়লগে আপনাকে বলি যে ফুর্তিতে থাকবেন। সাদমান লিখেছেন আমাদেরকে এটা, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ সাদমান ফর দ্য বিউটিফুল স্টোরি। অ্যান্ড এটা খুবই অন্যরকম এবং ইনভেস্টিগেশন যেহেতু চলছে, যেহেতু আপনি বলছেন লাস্ট থার্সডে, মানে এই থার্সডের আগের থার্সডের ঘটনা, সো এতক্ষণে এতদিনে হয়তো ইনভেস্টিগেশন হয়েও গেছে। অ্যান্ড মানে ইফ ইউ নাও লিসনিং টু মি, আমি বলবো যে আপনি তো আবার জার্সিটা নিয়ে আবার বের করে নিয়ে দেখেছেন কি হলো সেই ঘটনাটা, এবং আপনার উপর আবার কোনো কিছু না এসে পড়ে, এবং সেরকম একটা দোয়াই থাকবে যে আপনি আবার কোন ঝামেলায় না জড়িয়ে পড়েন। তবে কি হলো সেটা যদি আমাদেরকে যদি জানান তাহলে আমাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমাদের ব্রেকের আসলে টাইম হয়ে গেছে, আমরা ছোট্ট ব্রেক নিয়ে আবার এক্ষুনি ফিরে আসছি। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমরা চলে যাব ঘটনায়। আমার কাছে একটা ইমেল রয়েছে, সেই ইমেলটা আমি একটু আপনাদের পড়ে শোনাতে চাই। এটাও আশা করছি আপনাদের ভালো লাগবে। এন্ড যেভাবে লিখেছেন ইমেলটি আমি সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম।
আমি জাকির হুসাইন, ইতালি থেকে। কেমন আছেন জিজ্ঞেস করব না, কারণ আমি জানি আপনি সব সময় ভালো থাকেন। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা, কাজের জন্য সরাসরি শুনতে পারি না, তাই ডাউনলোড করে শুনি। আমার জানা মতে কোনো এপিসোড বাদ যায়নি যে আমি শুনি নাই। যাই হোক, ঘটনায় চলে যাই। 2014 সাল একদিন বিকেলে আমি পার্কে বসে বাদাম খাচ্ছিলাম। হঠাৎ একজন পাকিস্তানি ভাই এসে আমাকে বলল, ভাই আমি আপনি যদি আপনাকে যদি একটা কাজ দেয় আপনি করবেন? আমি রাজি হয়ে গেলাম, যেহেতু আমার চাকরিটা বেশি ভালো ছিল না। তারপর পাকিস্তানি ভাই আমাকে একটা নাম্বার দিলেন এবং ঠিকানা দিলেন, এবং সেই ঠিকানা অনুযায়ী পরের দিন বিকেলে আমি পৌঁছে গেলাম সেই জায়গায়। কাজটা ছিল একটা রেস্টুরেন্টের, এবং সেই রেস্টুরেন্টে কাজের জন্য আসলাম। সেটি ছিল হাইওয়ে রাস্তার সাথে, আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। আমি যেদিন আসলাম সেদিন থেকেই কাজে লেগে গেলাম। রেস্টুরেন্টটা ছিল সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত, 6 ঘন্টা খোলা থাকতো। যেহেতু আশেপাশে কোনো বাসা ছিল না, তাই আমাকে রেস্টুরেন্টেই থাকতে হবে। কাজে জয়েন করার পর আমি প্রথম দিন 12টার পর যখন রেস্টুরেন্ট বন্ধ করে শুয়ে পড়লাম, রাত 1টা বাজে, আমি লক্ষ্য করলাম মনে হয় কে যেন রেস্টুরেন্টে ঢুকছে। বলে রাখা ভালো, আমি নিজের হাতে রেস্টুরেন্ট বন্ধ করে এসেছি, চাবি আমার কাছে। তারপর আমি আস্তে আস্তে উকি দিয়ে দেখলাম সাদা পাঞ্জাবি পরা 8 থেকে 10 জন লোক ঢুকছে। আমি ভয় না পেয়ে তাদের কাছে গেলাম এবং জিজ্ঞেস করলাম, আপনারা কারা? জবাবে তারা বলল যে কালকে তুই এখান থেকে চলে যাবি। আমি তাদের কথা মতো আমার রুমে চলে আসলাম এবং শুয়ে পড়লাম। পরের দিন আমি মালিককে ঘটনাটা বললাম। মালিক বিশ্বাস করলো না। এইভাবে 1 সপ্তাহ ডিউটি করার পর একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি একজন বুড়ো লোক আসলো, যে আমাকে দেখে জিজ্ঞেস করলো, তুমি এইখানে কি করো? আমি তাকে বললাম যে আমি এখানে 1 সপ্তাহ যাবৎ কাজ করছি। আমার কথা শুনে লোকটি বলল, এই রেস্টুরেন্টে 1 বছর যাবৎ বন্ধ। তারপর বৃদ্ধ লোকটি আমাকে জিজ্ঞেস করলো যে আমি কিভাবে এখানে আসলাম। আমি তাকে সবকিছু খুলে বলার পর লোকটি বললেন যে এই রেস্টুরেন্টের মালিক 1 বছর আগে এইখানে একজন পাকিস্তানি, সে কাজ করত, এক রাতে কিছু সন্ত্রাসী ঢুকে পাকিস্তানিকে খুন করে কিছু টাকা পয়সা নিয়ে যায়। তখন থেকেই রাতে যারা রেস্টুরেন্টে থাকতো, তুমি যা দেখেছো, সবাই রাতে এইরকমই কিছু একটা দেখতো। তখন থেকে আমি রেস্টুরেন্টটা বন্ধ করে দিয়েছি। তারপর আমি লোকটিকে জিজ্ঞেস করলাম যে পাকিস্তানের কোন ছবি আছে আপনার কাছে? তিনি বললেন হ্যাঁ আছে। আমি তাকে ছবি এবং আমাকে ছবি দেখালেন, এবং আমার দেখা পাকিস্তানি চেহারার সাথে সেই চেহারা মিলে গেল। তারপর আমি ওই দিনই আমি চলে আসি সেখান থেকে। এই ছিল আমার ঘটনা, এবং ভালো লাগলে পড়ে শোনাবেন। তো আমার কথা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে পাকিস্তানি ভদ্রলোক যে আপনার কাছে এটা লিখেছেন জাকির হুসাইন এবং ইতালি থেকে, আপনার কাছে আমার যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে আপনি একটা পাকিস্তানি কথা শুনে যে রেস্টুরেন্টে গেলেন, সেই রেস্টুরেন্টে আপনি বলছিলেন যে আপনি ওইখানে আপনার একজন মালিকও ছিল, যাকে আপনি মালিক মনে করেছেন আর কি, এবং সেখানে যেহেতু আপনি 7 দিন কাজ করেছেন, সবকিছু বাদ দিলেও আমার একটা জিনিস খুব অদ্ভুত লেগেছে, যে এই যে রেস্টুরেন্টে আপনি রান্না করেছেন, তার মানে আপনার আরো অনেক লোকের সাথে দেখা হচ্ছে। তারা কারা? যারা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে এসছেন তারা কারা? এবং যারা রাতের বেলায় এসেছিল যখন আপনি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তারা কারা? এই অনেকগুলো প্রশ্নের উত্তর অজানাই থেকে গেছে, এবং আমি যদি পারেন তাহলে আপনি অবশ্যই জানাবেন মনে করে, সেটা আশা করব। আমরা চলে যাব একটা ঘটনায়, যে ঘটনাটি আমাদেরকে ইমেল করে একজন পাঠিয়েছেন, এবং সেই ঘটনাটিতে একটু চলে যাই। আমাদের সাথে ইমেল করেছেন, ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই পড়ব। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি আল্লাহর রহমতে এবং শত মানুষের ভালোবাসায় ভালো আছেন। আমার নাম নাবিল, আমি কুমিল্লায় থাকি, বর্তমানে আমি ক্লাস 10-এ পড়ি। আমি চাই আমার ঘটনাটি আপনি পড়ে শোনান। যাই হোক, ঘটনায় চলে যাই। ছেলেবেলা থেকেই আমি অশরীরী অনেক কিছু ফেস করে আসছি। আমি যখন খুব ছোট ছিলাম, 5 থেকে 6 বছরের বাচ্চা, তখন একদিন মসজিদে নানার সাথে জুম্মার নামাজ পড়তে যাই। সবাই যখন নামাজ পড়ছে, তখন আমি অন্যান্য অবুঝ ছোট ছেলেদের মতোই দুষ্টামি করা শুরু করি। যখনই নামাজ শেষ হয়, ঠিক তখন কেউ একজন আমাকে অনেক জোরে থাপ্পড় মারে।
আমার গাল লাল হয়ে যায়, আমি অনেক কান্না করি। আমি ওই লোকটিকে দেখিনি এবং ওইখানে কেউই দেখেনি তাকে। এরপরে অনেক দিন আমার শরীরে জ্বর থাকে। আমি যখন একটু বড় হই, ক্লাস 3 বা 4 পড়ার সময় আমার বাসায় আমার জন্য হুজুর রাখার কথা চলতে থাকে, যিনি কিনা আমাকে আরবি পড়াবেন, কিন্তু এ কথা বাইরের কেউই জানার কথা না। আমার বাসার পাশের মসজিদ থাকায় আমি আর আমার বড় ভাই মাঝে মাঝে একসাথে নামাজ পড়তে যেতাম। এমনি একদিন আমি আর আমার ভাই মসজিদে নামাজ পড়তে যাই। আমার ভাই মসজিদে অজু করতে ঢোকেন এবং আমি বাইরে দাঁড়িয়ে থাকি। এমন সময় আমার হুজুরের মতন দেখতে একজন লোক এসে আমার হাত ধরে এবং আমাকে হাসিতে জিজ্ঞেস করে, হুজুর লাগবে? আমি তাকে কিছুই বলিনি, যেহেতু ছোট ছিলাম তাই আমিও তাকে দেখে হেসে দেই। কিন্তু হঠাৎ আমার বড় ভাই এসে আমাকে জিজ্ঞেস করে, কিরে, কার সাথে কথা বলছিস? আমি সামনে তাকিয়ে যেই বলতে লাগলাম উনার সাথে, তখন দেখি আমার সামনে কেউ নেই। তখন থেকে এই পর্যন্ত আমার সাথে অনেক কিছুই হয়নি, কিন্তু মূল ঘটনা শুরু হয় এই বছর থেকে। আমার সাথে নানা ধরনের ঘটনা ঘটতে থাকে। আমি রাতে খারাপ স্বপ্ন দেখতে থাকি। আমি স্বপ্নে দেখি একটা বোরকা পরা মহিলাকে, এবং আমি যখনই তাকে দেখতাম তখনই ঘুম থেকে উঠে যেতাম, এবং যখনই ঘুম থেকে উঠে যেতাম তখনই দেখতাম যে রাত 3টা বাজে। আমার সাথে এমন প্রতিদিন হতে থাকে। স্বপ্নে বোরকা পরা ওই সেম মহিলা আমি দেখতে থাকি। এক সময় আমি আমার বাবাকে নিয়েও খারাপ স্বপ্ন দেখতে শুরু করি। আমি আমার মাকে সবকিছু শেয়ার করলেও মা আমাকে বিশ্বাস করতে চাইতেন না। মাঝে মাঝে একলা ঘুমালে মনে হতো আমার বাবা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, কিন্তু আমার বাবার অফিস ছিল চাঁদপুরে, তাই সপ্তাহের 5 দিনই তিনি ওইখানে থাকতেন। আমার শরীর আস্তে আস্তে খারাপ হতে থাকে। আমাকে কেউ বিশ্বাস করতে চায় না। আমি সত্যি খুব খারাপ অবস্থায় থাকি। যখন রোজা শুরু হয় তখন আমি বোরকা পরা মহিলাটিকে সত্যিকারের দেখতে পাই, এবং সেম যেমন স্বপ্নে দেখি সেই মহিলাটি, তার বোরকার সামনে সবসময় ঝুমকি টাইপের কিছু নকশা করা থাকতো। আমি আরো ভয় পেতে থাকি। আমি ভয় রাতে ঘুমোতে পারি না। আমার এত খারাপ অবস্থা হয়ে যায় যে আমি ফজরের আজান আগ পর্যন্ত ঘুমাতে পারতাম না। ফজরের আজান দিলে মনে কি যেন এক রকমের স্বস্তি অনুভব হতো, এবং আমি সত্যি অনেক খারাপ অবস্থায় ছিলাম। কিন্তু একদিন রাতে আমার বাবা মাও ব্যাপারটা বুঝে যান। প্রতিদিনের মতো সেদিনও আমি ভয়ে ঘুমাইনি। ওই দিন রাতে কে যেন আমার চোখ দিয়ে আমার চোখ দিয়ে পানি বের হতে থাকে। আমি আমার পড়ার টেবিলে বসেছিলাম, আমার চোখ দুটি লাল হয়েছিল। হঠাৎ আমার বাবা রুমে এসে আমাকে এই অবস্থায় দেখে কিছু না জিজ্ঞেস করে আমাকে শুয়ে যেতে বলল। আমি তার কথা মতো শুয়ে গেলাম। তিনি আমার পাশে বসেছিলেন এবং আমার মাথায় হাত বুলাতে থাকেন। হঠাৎ কে যেন বাসার কলিং বেল দিল। আমি ভয় পেয়ে যাই। ঘড়িতে তাকিয়ে দেখি রাত তখন 3টা, পুরোপুরি 3টা। আমার বাবা তাড়াতাড়ি বিরক্তি ভাব নিয়ে দরজা খুলে ফেলেন। খুলে দেখেন কেউ নেই আশেপাশে। আবার দরজা বন্ধ করে সাথে সাথে আবারও কলিং বেল দিলেন, এবং আমার বাবা সাথে সাথে দরজা খুলে কাউকে দেখতে পেল না। আমার বাবা খুব ভয় পেয়ে গেলেন। তিনি তারপর এসে আমার পাশে চুপ করে বসে থাকলেন। আমি ভয়ে একটুও ঘুমাইনি। কিছু সময় যাওয়ার পর এবার কেউ যেন আমার রুমের বারান্দায় দরজায় জোরে লাথি মারল। এমন চলতে থাকে এবং আমার বাবা চুপ করে বসে থাকে। তিনি দরজা খুলেননি। ঠিক তখনই আজান দিল এবং ঠিক সবকিছু ঠিক হয়ে গেল। এই ঘটনার পর আমার বাবা মা এক হুজুরের কাছে গেলেন। হুজুর আমাকে একটা তাবিজ দিলেন এবং আমাদের ঘরটা বেঁধে দিলেন। তারপর জানা যায় এখানে 2টো জিন ছিল, এবং একটি মহিলা এবং আরেকটি পুরুষ। দুইটি আমাকে ওদের সাথে নিয়ে যেতে চায়। আমার বাবা মা খুব ভয় পেলেন সব শুনে। এখনো আমার সাথে মাঝে মাঝে এমন হয়, কিন্তু এখন আমি আর ভয় পাই না। আমি অনেকটা অভ্যস্ত। ভালো লাগলে শেয়ার করবেন। এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ যিনি ঘটনা পাঠিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। সেকেন্ড স্টোরিটা জোস ছিল, অনেকে লিখছেন এখনো মাসুদ স্টোরিটা শোনার জন্য। আমার মনে হয় আর টাইম পাবো না। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। জি রাসেল ভাইয়া, আমি আদনান, লালবাগ থেকে আসছি। জি,
তো আমি কি আমার ফুপুর জি, বাসায়- জি, আচ্ছা ঘটায়। যে ঘটনাটি ঘটে অ্যাকচুয়ালি আর কি 2003-তে। আমি তখন 5-এ পড়তাম। ঘটনাটি আমার আম্মুর থেকে শোনা। তো ঘটনাটি ঘটে আমার ফুপুর বাসায় আর কি। তো ফুপুর বাসাটা একটা আর কি হিন্দু বাড়ি ছিল, হুম হুম যেটা আর কি অনেক পুরাতন হিন্দু বাড়ি। তো ঘটনাটি অ্যাকচুয়ালি আর কি 4 দিন ধরে ঘটে ঘটনাটি। হুম হুম তো ফার্স্টের দিন যখন ঘটে সেদিন আমার দাদু আর কি গ্রামের বাড়ি থেকে আমার ফুপুর বাসায় আসে। হুম ফুপুর বাসায় আসার পর থাকা শুরু করে এবং ঘটনাটি ঘটে অ্যাকচুয়ালি 7টা থেকে 10টার মধ্যে আর কি। মানে এটা পরে কন্টিনিউসলি হয়। ফার্স্টের দিনে জাস্ট খালি মানে আমার ফুপু আর কি বাথরুম থেকে কাপড় টাপড় ধুয়ে ওয়াশ করার পর বারান্দায় আর কি শুকাইতে দিল এবং ফিরে এসে দেখে যে খাটের উপরে আর কি অগোছাল ভাবে সেই কাপড়গুলোই আর কি পড়ে রয়েছে। এখন যতবারই দেয় বারান্দায় ঠিক ততবারই আর কি ঘুরে দেখে যে বিছানার উপর পড়ে আছে। তো এটা আর কি সেরকম ভাবে ধরে না। তো এর পরের দিনের ঘটনা ঠিক আবার সেই 7টার দিকে মানে ইটের সুরকি আর কি ছোড়া শুরু হয়। প্রথমে অল্প অল্প করে, এবং বলে রাখা ভালো যে যে বাড়িটা ছিল তার অপোজিটে একটা ডাস্টবিন ছিল এবং বড় পানি ট্যাঙ্কি ছিল এবং কোনো ইটের সুরকি অথবা ইটের গুঁড়া ছিল না। তো এটা কোত্থেকে আসতো এটা কেউ মাথা ঘামায়নি। তখন মনে করতো আর কি রাস্তার ছেলেরা ওরা আর কি ইটের গুঁড়াগুলো ছুটতো। তো এটা বাদ দিয়ে দিল। দেন থার্ড ডেতে তুমুল মানে বৃষ্টির মতো আর কি ইটের গুঁড়া আসা শুরু করলো, ছোট বড় মাঝারি সব রকমের। তো এতে ফুপু আর কি সেরকম ভাবে ঘাবড়ে যায় এবং ফুপাকে বলে যে দেখো তো এটা কি হচ্ছে। প্রত্যেক দিন এই টাইম হলে 7টা থেকে 10টার মধ্যে ইটের গুঁড়া আসা শুরু হয়। জি তো ফুপা বললো যে হ্যাঁ এটা তো একটা আশ্চর্যজনক ঘটনা। তো ওটা বাদ দিয়ে দেয় এবং সেই সময় আমার কাকি এবং কাকা তার মেয়েকে নিয়ে আমার ফুপুর বাসায় বেড়াতে আসে। তো এসে দেখে যে এরকম ইটের গুঁড়া আসা শুরু হয়, এই জন্য আর কি ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার কারণে মানে আমাদের বাসায় আর কি কাকা কাকি ওনার মেয়েকে নিয়ে চলে আসে। দেন ফোর্থ ডেটে হলো গিয়ে মানে সবাই আর কি ড্রয়িং রুমে সবাই আমার আত্মীয় স্বজন সবাই বসেছিল এবং ডিসকাস করতেছিল যে এটা আসলে অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটছে। যে ইটের গুঁড়া আসা শুরু হলো এখান থেকে ওখানে, মানে সব একদম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হচ্ছে। তো 7টা মানে 7:45টার দিকে কথা বলা মাত্র শেষ হলো, আবার 7টা থেকে আবার ইটের গুঁড়া আসা শুরু। তো সবাই আবার ভয় পেয়ে গেল। ঠিক তখন মানে ড্রয়িং রুমে সবাই একসাথে বসেছিল, ভিতরের রুমে আর কি ফুপুর বাসায় ভিতরের ঘরটার মধ্যে আমার মানে ছোট কাজিনটাকে ঘুম পাড়া রাখছিল। ঠিক ওই মোমেন্টেই মানে কাজিনটা দেখে যে আমাদের কাজের বুয়া ওর সামনে শাড়ি পরে নাচতেছে। তো কি ও ঘুমে চোখ এমনি ছোট মানুষ দেখে তো ভয় পাচ্ছে, হঠাৎ করে দেখে নাচতেছে। তো এক দৌড়ে এসে ও ড্রয়িং রুমে এসে ওর আম্মুকে বলছে যে আম্মু আমি দেখতেছি যে আমাদের এই কাজের বুয়া নাচতেছে আমার সামনে। তো আম্মু বলছে এটা কিভাবে সম্ভব। ও তো যে সেই সকালে আসে 12টার দিকে 1টা থেকে 1:30টার মধ্যে কাজ শেষ করে চলে যায়। তো এটা আর কি ওকে বুঝতে হলো। তো এবার সবাই পরামর্শ করে আমার আব্বুকে ডাক দিল। আমার আব্বু অনেক ধার্মিক লোক ছিল, তো তখন আব্বুকে ডাক দিল। আব্বু আসলো ওই দিন, এসে সূরা টুরা পড়লো। তখন আর কি মোটামুটি সব কন্ট্রোল এসে পড়লো এবং ইটের ছোড়া বন্ধ হয়ে গেল। তখন আব্বু বললো যে আচ্ছা তা আমি এবার এসে পড়ছি, এবার তোমার কোনো সমস্যা নেই। ঠিক 10 মিনিট পরেই আবার ইটের বর্ষণ শুরু, এবারে এক্সট্রিম লেভেলে, মানে প্রবল একদম বৃষ্টির মতো। কোথা থেকে আসতেছে কেউ জানতেছে না, খুবই মানে একদম ভয়াবহ ঘটনা। তো আব্বু বলল যে আচ্ছা এটা তো আমার পক্ষে তাহলে সম্ভব না, এটাতে বড় কিছু আছে। তো আমার ফুপাকে বললো আচ্ছা চলেন আমরা তাহলে নিউ মার্কেটে এয়ারপ্লেন মসজিদে একটা হুজুর আছে আমার পরিচিত, ওনার কাছে যাই। তো আমার ফুপা আব্বু গেল। তো ওই মসজিদের হুজুর একটা জিন পালতো। তো জিনটি আর কি ছোট মেয়ে হিসেবে ওনার সাথে থাকতো। তো হুজুরটি জিনটির সাথে কথা বলে জানলো যে আমার ফুপুর বাসায় 7টা জিন চালান দেওয়া হয়েছে এবং 7টা জিনই খুবই ভয়াবহ এবং খুবই পাওয়ারফুল, যাদেরকে নর্মাল ভাবে করা যাবে না, কন্ট্রোল করা যাবে না। তো ওনার উনি তার জিনের মাধ্যমে ওনার মানে ফুপুর বাসায় আর কি বার্তা পাঠায়। তো ওই জিনটি মানে বাড়ির 5টা জায়গা থেকে মোট 5টা তাবিজ নিয়ে আসে। তো হুজুরটি বলল যে এই 5টা তাবিজ মানে জিনগুলো অ্যাকচুয়ালি আমার ফুপাতো ভাইয়ের উপরে চালান দেওয়া হয়েছিল।
তো এটাই 5টা বীজ ওই মানে আপনার যে ছেলেটি, ওই ছেলেটির দ্বারাই আর কি এই 5টা বীজ পুরাতে হবে। আচ্ছা, তো এটা বাসায় নিয়ে যাবেন এবং তার দ্বারা পুরাবেন। এবং এটা পুরানোর আগে আপনি ওকে একটা একলা ঘরে অন্ধকার রুমে জাস্ট একটা মোমবাতি জ্বালিয়ে মোমবাতিটির শিখার দিকে তাকিয়ে থাকতে বলবেন। যদি ও এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে তাহলে বুঝবেন যে ওর উপরে চালান দেওয়া হয়নি। আচ্ছা, আর যদি এদিক ওদিক তাকাতে থাকে তাহলে বুঝবেন যে ওর উপরে চালান দেওয়া হয়েছে। তো বাসায় আসলো ফুফা এবং ডাকলো যে এই এদিকে আয়। তো অন্ধকার রুমে চলে নিয়ে গেল। এরপর মোমবাতি জ্বালানোর পর বললো যে তুই মোমবাতি দিকে এক দৃষ্টিতে তাকা থাক, এদিক ওদিক যাবি না, এক দৃষ্টিতে। তো ভাইয়া কোনো মতেই কনসেন্ট্রেট করতে পারছিল না, এদিক ওদিক খালি তাকাচ্ছিল। তখনই ফুফা বুঝতে পারলো যে আচ্ছা এটাই ঠিক, হুজুরের কথাই ঠিক, যে আমার ছেলের উপরেই চালান করা হয়েছে। এবং এর কিছুক্ষণ পরেই এই যে 5টা তাবিজ ওই ছেলে মানে আমার ভাইকে দ্বারা পুরানো হয়েছে, পুরানো শেষ। দেন 4th ডেতে তেমন কিছু মানে হ্যাঁ 4th ডেতে লাস্টে একটা ঘটনা হয় যে হঠাৎ সবাই বসেছিল, ভিতরের রুমে হঠাৎ কাঁচ ভাঙ্গার শব্দ। আচ্ছা, ঠাস করে মানে কাঁচ ভাঙ্গা, অনেক জোরে শব্দ হলো। এখন সবাই দৌড়ে ভিতর রুমে গিয়ে দেখলো যে আমার ফুপার ওষুধের শিশিটি আর কি মাটিতে পড়েছে। এবং এখানে একটা ব্যাপার হচ্ছে যে ওষুধের শিশিটি অল টাইম আলমারির ভিতরে থাকতো এবং আলমারিটা লক করা থাকতো এবং চাবিটা থাকতো ফুপুর কাছে। আচ্ছা, ফুপুর কাছে অলরেডি চাবিটা আছে এবং আলমারিটা লকড, বাট শিশিটা বাইরে পড়ে গেছে। মনে করতে পারে যে অন্য কোনো শিশি, আমি আলমারিটা খুলে দেখি। আলমারিটা খুলে দেখলো যে না, অ্যাকচুয়াল ওই শিশিটাই বাইরে পড়েছে। তো আবার এট দি টাইমে আবার ইটের গুড়া বর্ষণ শুরু হয়েছে প্রবল ভাবে। এবার হুজুরকে আবার ফুপা ডাক দিল যে আচ্ছা হুজুর, এখন আপনার এই তাবিজ পোড়ানো হয়েছে কিন্তু তাও তো কিছু হচ্ছে না, তো এখন কি করা যায়? তো হুজুর বলল যে আপনার যে বাসা থেকে 5টি তাবিজ আনা হয়েছে, এই 5টি তাবিজ ছিল আর কি অপশনাল, মানে এটা এছাড়াও বড় আরো 2টা পাওয়ারফুল তাবিজ আছে যেটাকে আমার জিন আর কি আনতে পারেনি, ও অত পাওয়ারফুল যায় না, তো ওই 2টা আনতে পারেনি। এবং এই 2টা তো খুঁজে পাওয়া যাবে না যেহেতু, সেজন্য আপনাদের পুরা বাড়িটাকে বন্ধ করতে হবে আর কি, 4টা গজল দিয়ে বাড়ির 4 দিকে বন্ধ করতে হবে। তো ও বলে আচ্ছা ঠিক আছে হোক। তো হুজুর, আব্বু, আমার 2 ফুফা আসলো গজাল নিয়ে। তো গজাল নিয়ে মারার আগে হুজুর বলল যে আচ্ছা আপনারা যখন গজাল মারবেন তখন একজনকে আজান দিতে হবে। তো আমাদের ফুপুর বাসার পাশের বাড়ি ভাড়াটি বলল যে আচ্ছা ভাই আমি আজান দিব, আপনারা গজাল মারেন। তো বলছে আচ্ছা গজাল মারা শুরু হোক। তো উনি আজান দিতেছে এবং গজালটা যখনই আর কি গজালের উপরে হাত ধরে মারবে ঠিক তখনই তীব্র বাতাস এবং ভয়ঙ্কর চিৎকার, মানে একদম 40-50 জন একসাথে যদি চিৎকার দেয় ভয়াবহ ভাবে, মানে খুবই একটা নিউজ। এবং হাতুড়িটা যখনই গজালে ছোঁয়াতে যাবে, হাতুড়িটা কোনো মতেই গজালে ছোঁয়াতে পারছিল, প্রচন্ড ভারী, মনে হচ্ছে কেউ 10-12 জন মিলে হাতুড়িটা ধরে এরকম অনেক কষ্টে। আর যে বাড়িটা দেয় ঠিক তখনই বিকট চিৎকার, আর ওদিক থেকে ইটের বর্ষণ আছে। ঠিক তখন মেবি রাত 1:30 কি 1:45 বাজে। তো এভাবে অনেক কষ্ট করে 4 দিকে 4টা গজাল দেওয়া হয়েছে এবং তারপরে অবশ্য কিছু হয়নি। তবে এদিকে একটা কথা হচ্ছে, আমার ফুফাতো ভাই আর কি সেই ঘটনার পরে এখনো মোটামুটি একটু অন্যমনস্ক থাকে এবং একটু মানে আর কি সবার সাথে আর কি সেরকম ভাবে মেলামেশা করে না, ডিফারেন্ট হয়ে গেছে। আগে এরকম থাকতো না, আমার সাথে অনেক মানে চুপচাপ হয়ে গেছে, একদম চুপ। আগে অনেক খোলামেলা ভাবে সবার সাথে কথাবার্তা বলতো, এখন অবশ্য চুপচাপ আছে। এবং হুজুরটি বলছে যে এই 4টা গজাল যদি আবার উঠানো হয় তাহলে আবার আক্রমণ হবে, এটা শিওর, এবং সেটা ঠেকাতে হলে এর চেয়ে বড় কিছু করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এন্ড এই যে বাসায় ঢিল পড়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে আমি একটু বলতে চাই যে আমার একজন অফিসের কলিগ, তার মানে নানির বাড়িতে এই ঘটনাটা ঘটেছিল এবং তিনি নাকি শুনছিলেন যে মানে একদম ফোনে শুনতে পাচ্ছিলেন যে পড়ছে এবং বলছেন যে এখানে এই ঘটনা ঘটছে, এমন না যে এরকম, মানে উনি তখন বলেছিলেন যে আমার নিজের বাসায় যদি এরকম হয়, এবং মাসুমও এখন আমাকে বলছে তারও এরকম ঘটনা আছে, মানে তার এবং কোথা থেকে এই ঢিলের উৎস কি কিচ্ছু না, এবং গোটা গ্রামের মানুষ দেখতে এসছেন যে এই চালে ঢিল দিয়ে ভরে যাচ্ছে। তো এই ঘটনাটা
মানে অবিশ্বাস করা যায় কিভাবে আমি জানি না। আমরা আবার আরেকটা ঘটনায় চলে যাব এবং তারপরে আমরা ফিরে আসবো আবার আপনাদের কাছে। আরেকটা আমাদের নতুন লিসনার আছেন, তার কাছে আমরা যাব এবং তিনি একটা ছোট ঘটনা বলবেন এবং আমরা তার কাছ থেকে শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনি আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশিকুর রহমান, সোনারগাঁ তাজমহল থেকে। জি, শুনি আপনার ঘটনা। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটি আমার এলাকা তাজমহলের পাশেই ঘটা আমার নিজের সাথেই। তো আমাদের এলাকার মধ্যে আমাদের একটা ফ্রেন্ডস সার্কেল আছে। এই ফ্রেন্ডসদের গ্রুপের মধ্যে সবগুলোই মোটামুটি দুষ্ট। সবারই একটাই মিশন যে সুযোগ পেলেই কাউকে ভয় দেখান। আপনারা রেগুলার কাউকে না কাউকে ভয় দেখান এবং সেই ভয় দেখাতে গিয়েই একদিন একটা ঘটনা ঘটেছিল। আপনারা সেটা হচ্ছে ঈদের 2 দিন আগে ছিল, রাইট? কি হয়েছিল সেটা বলেন এখন। আচ্ছা, গত রমজানের ঈদের 2 দিন আগে আমাদের গ্রুপের মধ্যে একজন ছেলে ছিল যে কিনা খুবই সাহসী। তো সেই মূলত সবাইকে ভয় দেখানোর জন্য উদ্যোগটা নেয়। তার নাম হচ্ছে বাবলু। তো সে সবার সামনে এসে বলে যে তাকে নাকি কেউ ভয় দেখাতে পারবো না। সে সবাইকে ভয় দেখায়, কিন্তু সে বলে যে আমাকে যে ভয় দেখাতে আসবে তখন। তারপরে ভয় দেখাতে শুরু করলেন যখন, সেখান থেকে বলেন মাঝখানে ঘটনাগুলো। হ্যাঁ, আচ্ছা, তো সবাই আমরা তাকে টার্গেটে রেখে দিলাম। তো গত রোজার ঈদের 2 দিন আগে গেলাম চুল কাটানোর জন্য সেলুনে। তো সেলুনে ঈদের আগে সেহেতু অনেক লম্বা সিরিয়াল, প্রায় 12:30 বেজে গেছে। তো আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, তার নাম শরীফ। তো আমরা 2 জন চুল কাটানোর পরে আসতেছি, হঠাৎ করে রাস্তায় দেখি ওই ফ্রেন্ডটা যাকে নাকি আমরা ভয় দেখানোর জন্য টার্গেটে রেখেছিলাম। তো আমি আর আমার ওই বন্ধু মিলে প্ল্যান করলাম যে আজকে ওকে ভয় দেখাইতেই হবে যে কোনো ভাবে। তো যেহেতু আমরা প্ল্যান করছি একটা, সেহেতু আমাদের তো কাজ করতেই হবে। তো আমি আর আমার বন্ধু মিলে প্ল্যান করলাম যে 2 জন 2 জায়গার মধ্যে লুকায় যাব। তো আমার ওই বন্ধু বলতেছে যে তুই এই ছোট্ট একটা তাল গাছের নিচে লুকায় থাক, আর আমি তোর থেকে একটু দূরে লুকাবো। আচ্ছা। তো 2 জন 2 জনের পরামর্শ অনুযায়ী লুকায় গেলাম। তো যখন নাকি ওই বন্ধুটা আমাদের কাছে আসতেছে, তো তখনই দেখলাম যে আমার পিছনে আমার ওই বন্ধুটা বলতেছে যে আশিক, তুই আর ওইদিকে যাইস না, চল আমার সাথে একটু চল, অন্য জায়গা দিয়ে ওরে অন্যভাবে ভয় দেখাবো, সেদিক থেকে ও আরো বেশি ভয় পাইবে। তো ওর পিছনে পিছনে আমি যাইতেছি। তো আমি বললাম যে কই নিয়ে যেতেছিস আমারে? তো ও বলতেছে যে আয় একটু সামনে গেলেই চলবে। তো এরকম করে আমি প্রায় 5-7 মিনিট হাঁটলাম। হাঁটার পরে হঠাৎ করে লক্ষ্য করলাম যে ও আমারে মানে বাজারের ভেতর দিয়ে ঝোপঝাড় একটা জঙ্গল টাইপ এরকম একটা রাস্তা দিয়ে নিয়ে যেতেছে। তো আমি বললাম কি ব্যাপার, তুই কই নিয়ে যেতেছিস আমারে? পরে বলতেছে যে ওই যে দেখ, ওরে দেখা যাইতেছে, এখন তুই এইখানে বস, এইখানে বইসা তুই এরকম ভাবে ওরা ভয় দেখাবি, আর আমি তোর থেকে একটু দূরে আছি, আমি এরকম ভাবে ভয় দেখাবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি বইসা পড়লাম ওইখানে ওকে ভয় দেখানোর জন্য। যখন সে আমার সামনে আসতেছে তখন আমি লক্ষ্য করলাম আমার পিছনে কাঁধে কে যেন হাত রাখলো। তো আমি বলতেছি কি ব্যাপার শরীফ, তুই কি ভয় পাইছস? তুই এরকম করতেছিস কেন? পরে হ্যাঁ বলতেছে যে মানে হ্যাঁ কোনো সারাই দিতেছে না। তো এরকম করে আমি 2-3 বার ওকে বললাম, বলার পরে দেখি যে ওই পাশ থেকে কোনো সারা আসতেছে না আমার কাছে। তো সারা আসতেছে না, পরে আমি পিছনের দিকে ফিরে তাকালাম। ফিরে তাকানোর পর যা দেখলাম, মানে সাদা কাপড় পরা, হাতগুলো অনেক লম্বা লম্বা, চেহারাটা অনেক ফ্যাকাশে, তেমন ক্লিয়ারলি বোঝা যেতেছে না, চাঁদের আলো যতটুকু আসে আর কি ততটুকুই দেখলাম। মানে জিনিসটা দেখার পর অনেক ভয় পেলাম। তো ভয় পাওয়ার পরে আমি ওরা ডাকতেছি তুই কই আমার কই নিয়ে আসছস, বাট আমার কাছে মনে হইতেছে যে কেউ আমার শব্দ শুনতে পাইতেছে না। তো আমি ভয়ে ছোটাছুটি শুরু করলাম। হঠাৎ করে আমি যেহেতু জঙ্গল টাইপ, একটা খুঁটির সাথে হোঁচট খেয়ে পড়ে গেলাম। তো পড়ে যাওয়ার সাথে সাথে আমি সেন্সলেস হয়ে যাই। পরের দিন সকালে আমি নিজেকে দেখলাম যে আমার বাসায়, তখন দেখি সব ফ্রেন্ডরা আমার পাশে দাঁড়িয়ে আছে। পরে জিজ্ঞেস করতেছে গতকাল রাতে কই গেছিলি? পরে আমি ওদেরকে বললাম যে ঘটনাটা খুলে বললাম, আর আমার সাথে যে ফ্রেন্ডটা ছিল ওকে একটু গালমন্দ করলাম যে তুই এই কাজটা কেন করলি আমার সাথে, এরকম ভাবে তুই আমাকে কেন ভয় দেখালি? পরে হ্যাঁ বলতেছে যে আসলে ব্যাপারটা তো এই না, আমি দেখতেছি যে তুই একা একা কই যেন চলে যেতেছস আর কি যেন কথা বলতেছস একা একা নিজে নিজেই।
তো নিজে নিজে কথা বলতেছিস, আমি তোর পিছন থেকে অনেক ডাকতেছি কিন্তু তুই কোনো সারাই দিতেছিস না। পরে আমি দেখতেছি যে তুই জঙ্গলের মাঝখান দিয়ে চলে যেতেছস। তো চলে যাওয়ার পর আমি বয়ার ওইদিকে সামনে বাড়ি নেই, আমার কাছে যেই সব ফ্রেন্ডদের ফোন নাম্বার ছিল আমি ওদেরকে ফোন দিছি। ফোন দেওয়ার পরে ওরা, যেহেতু রাত্রে তখন 12:30, অনেকে হয়তো ঘুমিয়ে গেছে, তো আসতে একটু লেট হয়েছে, ওরা লাইট নিয়ে আসছে। তো খোঁজাখুঁজি করে তোরে দেখলাম যে তুই জঙ্গলের ভিতর সেন্সলেস অবস্থায় পড়ে আসছিস। পরে তোরে বাসায় আনছি, পরের দিন সকালবেলা তোর সেন্স আসলো, দেখলাম তোর অনেক জ্বর। পরে কবিরাজ বা ওজা যা থাকে আর কি, তারা এসে আপনার চিকিৎসা করছে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আমরা ছোট্ট অডিও, সেখানে আমরা চলে যাব। আপাতত এখন যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব আমাদের আজকের প্রথম অতিথির কাছে, চমৎকার একটা ঘটনা, অন্য রকম একটা ঘটনা শুনতে। আসসালামু আলাইকুম, আমার নাম এস আহমেদ বিতান। আপনারা হয়তো চিনবেন, আগেও আমি বলেছি আমি আসছি এয়ারপোর্ট দক্ষিণখান প্রেমবাগান থেকে আসছি। আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। আমি তা আজকে যে কাহিনীটা বলবো আমার জীবনের একটা বাস্তব কাহিনী। তা আমি এখন আমার গল্প আরম্ভ করছি। কাহিনীটা গল্প না, এটা ঘটনাটা বলছি আমি। ঘটনাটা হচ্ছে আমি তখন 9-10 ছাত্র ছিলাম, মনে নাই, স্বাধীনের পরে 72 সালের ঘটনা। তা আমি একটু দুষ্ট টাইপের, ডানপিটে টাইপের থাকা, আব্বার অতি শাসন আমি সহ্য করতে পারছিলাম না আর কি। তো মনে মনে সিদ্ধান্ত নিলাম বাড়ি থেকে পলাবো, কিছুদিন বাইরে থাকবো। তা চিন্তা করলাম আমার ফুপু আম্মার কাছে যাব। ফুপু আম্মা আদর করতেন আমার খুব বেশি ছোটবেলা থেকে, সেই জন্য আমি বেঁচে ফুপু আম্মার বাসায়